আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো আমরা আশা করি সবাই লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি, এবং আমি আশা রাখবো যে আমরা যারা যারা এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছি তারা যেন আমাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে আমরা সাথে সাথে জিজ্ঞেস করব। সেই সাথে আমরা চেষ্টা করব এটাকে কমিউনিকেটিভ রাখার জন্য, যাতে করে ফুল হয় সব। আমরা সবাই চেষ্টা করবো একটু রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে আমরা জানি যে আমাদের গতকালকে হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়েছে, এর পরবর্তীতে আমাদের রেজাল্ট পাবলিশের পরবর্তীতে আজকেরটাই প্রথম। তো এখন বিষয়টা হচ্ছে আমরা তাহলে কি করব, বা আমরা কিভাবে কি শেষ করতে পারি, কিভাবে শুরু করতে পারি। তো বেসিক্যালি অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের বেলায় কিছু কিছু জায়গা আছে যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। তো ওই জায়গাগুলোতে সর্বপ্রথম আমাদেরকে ক্যাপচার করতে হবে, এবং এর পরবর্তীতে আমরা আমাদের যে সাবস্টেন্স অ্যান্সার আছে সেখান থেকে কিছু কিছু টপিক ক্লিয়ার করতে হবে, যাতে করে আমাদের পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে সেটা আমরা বুঝতে পারি। তো বেসিক্যালি প্রথম স্টেপে আমরা হচ্ছি আমাদের ম্যানুয়ালটাকে শেষ করব, সেকেন্ড স্টেপে আমরা হচ্ছি সাবস্টেন্স অ্যান্সারটাকে ক্যাপচার করার চেষ্টা করব। সো দেরি না করে আমরা শুরু করছি আমাদের সিরিয়ালি, আমরা হচ্ছে শেষ করব একটার পর একটা করে। তো প্রথমত আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব। চ্যাপ্টার 1 এর শুরুতে আমাদের কিছু কিছু জায়গা আছে যেটা আমরা কিভাবে শেষ করব সেটা আগে একটু ক্যাপচার করি সংক্ষেপে। সো আমাদের পাশের জন্য আমাদের যে যে জায়গাগুলোতে বেশি ফোকাস দিতে হবে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, দেন আমাদেরকে ওভাবে করে পড়তে হবে। সো আমরা যদি বলি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, বেসিক্যালি অ্যাসুরেন্সের ডেফিনিশনটা আমরা অনেকেই দেখা গেছে সার্টিফিকেট লেভেলে পড়ে আসছি, কিন্তু এখন জিজ্ঞেস করলে আমরা অনেকে পারবো না, অনেকে ভুল উত্তর দিব, বা আমরা নিজেরা যদি নিজেদেরকে একবার একটু প্রশ্ন করি দেখি আমরা অ্যাসুরেন্সের ডেফিনিশনটা পারি কিনা, তাও দেখা যাবে আমি মনে করি 99% স্টুডেন্ট প্রপারলি এটার অ্যান্সারটা করতে পারবে না। কোথাও না কোথাও ওয়ার্ডিং এ মিস্টেক করে ফেলতে পারে বা এমন কিছু হতে পারে। সো কোনো না কোনো একটা, এখানে কিন্তু 5টা পার্টির যে কথা বলা আছে কার কোন কাজ দরকার এই সকল বিষয়গুলো আমাদেরকে খুব সুন্দর করে লিখতে হবে, আদারওয়াইজ অ্যাসুরেন্সের ফুল আমরা ডিফাইন করতে পারবো না। এর পরবর্তীতে কোন কোন জিনিসগুলো অ্যাসুরেন্সের ক্ষেত্রে কি এলিমেন্টস হিসেবে আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এর পরবর্তীতে হচ্ছে এলিমেন্ট গুলো জানার পরে আমাদের প্রত্যেকটা এঙ্গেজমেন্ট সেটা কেমন হওয়া উচিত সেটা জানতে হবে। এর পরবর্তীতে আমাদের অ্যাসুরেন্সের লেভেল কোনটা, কোন ধরনের অ্যাসুরেন্স প্রোভাইড করে সেটা আমরা জানবো। এরপরে অ্যাসুরেন্সের বেনিফিট কি, এবং আমরা অ্যাসুরেন্সের মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ অডিট অ্যান্ড মোস্ট পপুলার। সো সেই ক্ষেত্রে অডিট সম্পর্কে কিছুটা জানবো। আর আমরা জানবো আমাদের অডিট হলে সেক্ষেত্রে সব দিক থেকে আহ সুবিধাগুলোই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও থাকতে পারে। যদি অসুবিধা থেকে থাকে তাহলে সে অসুবিধাগুলো কি কি। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমাদের কিছু যেটাকে বলা স্ট্যান্ডার্ডস আছে, ওই স্ট্যান্ডার্ডস গুলো কোন স্ট্যান্ডার্ডস কোন ধরনের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের বেলা ব্যবহৃত হয়, এবং কোন স্ট্যান্ডার্ডস ব্যবহার করলে সেক্ষেত্রে কোন কাজগুলো করা লাগে সেটা। আর সর্বশেষে হচ্ছে, না এটাই। সো আমাদের চ্যাপ্টার 1 এর মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এগুলো। এবার আমরা এই টপিক গুলোকে একটু ডিটেলস জানবো। সো আসুন, সর্বপ্রথম হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তো আমরা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট সবার আগে বোঝার পূর্বে আমাদের, যেটা আমি মনে করি যে এখানে অনেকে আছি যারা এখানে সবাই মোটামুটি আমরা জানি, তাও একটু রিক্যাপ করার জন্য আমরা চাইলে সিএল এর বইটাতে একটু যেতে পারি, যেখানে কিনা অনেক সুন্দর করে এক্সপ্লেইন করা আছে এবং সেই ক্ষেত্রে উদাহরণগুলো অনেক পারফেক্ট ছিল। তাই আমরা একটু কষ্ট করে ওই জায়গাতে যদি যাই, আমরা জাস্ট এখান থেকে দেখাচ্ছি, বাস আপনাদের ওই জায়গা থেকে না পড়লেও চলবে, বাট এখানে অনেক সুন্দর করে আছে, তাই এই অংশটা থেকে একটু দেখাচ্ছি। তো আমাদের 5টা কি এলিমেন্টস দরকার অ্যাসুরেন্স এর বেলায়। প্রথমত কি এলিমেন্টস গুলো সম্পর্কে জানবো। সো সর্বপ্রথম এলিমেন্টস হচ্ছে 3 পার্টি ইনভলভমেন্ট। এখানে 3টা পার্টি থাকবে, একটা হচ্ছে প্র্যাকটিশনার, একটা হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার, একটা হচ্ছে রেসপন্সিবল পার্টি। প্র্যাকটিশনার হচ্ছে দ্য পারসন হু উইল প্রোভাইড অ্যাসুরেন্স, তিনি হচ্ছে প্র্যাকটিশনার। ইন্টেন্ডেন্ট ইউজার হচ্ছে দ্য পারসন অর মাল্টিপল পারসনস হু কি করবে, টেক ডিসিশন কিসের উপর, বেসড অন দা ওপিনিয়ন দ্যাট ওয়াজ প্রোভাইডেড বাই প্র্যাকটিশনার। মানে ইন্টেন্ডেন্ট ইউজার হচ্ছে তিনি যিনি কিনা সিদ্ধান্ত গ্রহণকারী, কিসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে,
প্র্যাকটিশনার যে ওপিনিয়নটা জানিয়েছে সেই ওপিনিয়নের ভিত্তিতে। আর দ্য লাস্ট ওয়ান ইজ রেসপন্সিবল পার্টি। রেসপন্সিবল পার্টি কে? তিনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি সাবজেক্ট ম্যাটারটাকে প্রিপেয়ার করবেন, মানে যে বিষয়ের উপর অ্যাসুরেন্স প্রোভাইড করা হবে। তাহলে যে বিষয়ের উপর অ্যাসুরেন্স প্রোভাইড করা হবে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার, আর ওই সাবজেক্ট ম্যাটারটা যিনি প্রিপেয়ার করেন এটা হচ্ছে রেসপন্সিবল পার্টি। তাহলে এটা হচ্ছে আমার তিনটা পার্টি গেল। এবার আসেন সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার কি? সাবজেক্ট ম্যাটার হচ্ছে সেটা যেটার উপর অ্যাসুরেন্স প্রোভাইড করা হয়। সো এটা তিন ধরনের হতে পারে। সেটা কি কি? তিনটা ক্যাটাগরিজের হতে পারে। হতে পারে সেটা কোনো ডাটা, হতে পারে সেটা কোনো সিস্টেম অর প্রসেস, হতে পারে সেটা কোনো বিহেভিয়ার। ডাটা কিভাবে হতে পারে? ফর এক্সাম্পল, মিনিট। আচ্ছা, ওকে, হ্যাঁ, সেটা শেয়ার করা হবে। আগে একটু কষ্ট করে আমরা সবাই ফোকাস করি এখানে। সো বেসিক্যালি আমাদের সাবজেক্ট ম্যাটার, যেটা সাবজেক্ট ম্যাটার মানে হচ্ছে যেটার উপর আমরা বললাম যে অ্যাসুরেন্স প্রোভাইড করা হবে। সো কোন বিষয়ের উপর অ্যাসুরেন্স প্রোভাইড করা হয়? একটা হতে পারে ডাটা। ডাটা মানে কি? আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা ডাটা হতে পারে, আমার ব্যবসায়ের কোনো প্রজেকশন বা যে কোনো ডাটা হতে পারে যার উপর ভিত্তি করে আমরা অ্যাসুরেন্স প্রোভাইড করি। So, যেটার উপর আমরা অ্যাসুরেন্স প্রোভাইড করি। ফর এক্সাম্পল, একটা অডিট যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরেই করা হয়। আর ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে বলা হচ্ছে এখানে ডাটা, বা ওইটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার। ওটা সাবজেক্ট ম্যাটার এবং সেটা ডাটার অন্তর্ভুক্ত। এবার আসেন সিস্টেম অর প্রসেস। সেটা কিভাবে হতে পারে? ফর এক্সাম্পল, ধরুন একটা কোন একটা কোম্পানি যারা কিনা বেকারি প্রস্তুত, মানে অর্থাৎ বেকারি আর কি, কোন একটা বেকারি যারা কিনা ফুড প্রসেস করে, হ্যাঁ, বা ফুড প্রোডাকশন করে। তো সেই ক্ষেত্রে ওই বেকারিটার কোন একটা মেশিন আনা হয়েছে ওই বেকারিতে কেক বানানোর জন্য। তো ওই মেশিনটা, ধরেন এখানে কি একটা কম্পিউটার সিস্টেম বা কোন একটা সিস্টেমের ভিতরে হইতে পারে। সো তার মানে ওই মেশিনটার মাধ্যমে ঠিকঠাক মতো কাজ করা হচ্ছে কি না, হ্যাঁ, বা ওই মেশিনটা যেভাবে কাজ করার কথা সেটা সেভাবে করছে কি না। সো সেই ক্ষেত্রে ওই মেশিনটা হচ্ছে এখানে কি সিস্টেম বা প্রসেস বা এগুলোর মধ্যে, মানে ওই মেশিনটা সিস্টেম ঠিক আছে কিনা বা প্রসেস ঠিক আছে কিনা। আবার আমরা জানি যে কোনো কারণে কোনো একটা প্রতিষ্ঠানে, যেটা আমরা কন্ট্রোল টেস্টিং আর আগামীতে গিয়ে পাবো, কোনো একটা প্রতিষ্ঠানে আমাদের কন্ট্রোল টেস্টিং করা লাগে। আমরা অডিটের ক্ষেত্রে মূলত অডিটের কাজকে তিন ভাগে ভাগ করা হয়, প্রধানত দুই ভাগে। একটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিজার। সাবস্টেন্টিভ প্রসিজারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টেস্ট অফ ডিটেল অ্যানালিটিক্যাল প্রসিজার। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল। তো টেস্ট অফ কন্ট্রোল কিসের করা হয়? আমার ইন্টারনাল কন্ট্রোল, আমার প্রতিষ্ঠানে যা যা রাখা হয়েছে, দ্যাট মিনস কোনো একটা প্রতিষ্ঠান আপনি অডিট করতে গেলে সেই প্রতিষ্ঠানে যে ইন্টারনাল কন্ট্রোল রাখা হয়েছে সেটাকে টেস্ট করা হয়। তো ইন্টারনাল কন্ট্রোলের বেলায় দুটো জিনিসকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়। ফার্স্ট অফ অল, যে কন্ট্রোলটা রাখা হয়েছে সেটা সাফিসিয়েন্ট কিনা। ধরুন ফর এক্সাম্পল, আপনি কোনো একটা জায়গায় বডিগার্ড রাখবেন, তো ওই বডিগার্ডের বয়স হচ্ছে 85 বছর। তো আপনার কাছে মনে হয় যে 85 বছরের বয়স্ক একজন ব্যক্তিকে বডিগার্ড হিসেবে রাখাটা সাফিসিয়েন্ট? না। না। তো দ্যাট মিনস হচ্ছে আমার এখানে যে ব্যক্তি বডিগার্ড হিসেবে নিযুক্ত আছে এটা যেহেতু 85 বছর, তার মানে এটা এখানে কাজ করবে না। সো এটা রেখে কোনো লাভ নাই। এখন আপনি একদম 25 বছরের একজন তাগড়া জোয়ান পালোয়ান টাইপের একজনকে রাখছেন, তাহলে এখানে ঠিক আছে, এটা সাফিসিয়েন্ট। এরপরে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। এখন আপনি যে ব্যক্তিকে রাখছেন সে সারাদিন ঘুম যায়, তাহলে কি সে তার কাজটা করতেছে? না। 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 তাহলে টেস্ট অফ কন্ট্রোলের বেলায় এই দুইটা জিনিসকে প্রধানত প্রায়োরিটি দেওয়া হয় সবার আগে। প্রথমত হচ্ছে যে কন্ট্রোলটা রাখা হচ্ছে সেটা সাফিসিয়েন্ট কিনা, সেকেন্ডলি হচ্ছে সেটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আর এরপরে তাহলে আমরা গেল কি সিস্টেম আর প্রসেসের কথা গেল। দ্য থার্ড ওয়ান ইজ বিহেভিয়ার। বিহেভিয়ার কিভাবে হতে পারে? ফর এক্সাম্পল, ধরেন এখানে কোন একজন ব্যক্তি, ধরুন আপনি, আপনি বলতে আমি আপনার কথাই বলছি যিনি আমার কথা শুনছেন। সো আলটিমেটলি কি হচ্ছে, আপনি বিয়ে করবেন। তো আপনার বিয়ের সময় আপনার যে অপোজিট পক্ষ আছে, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ে, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলে। তো ওনার ফ্যামিলি থেকে জানতে চাইছিল কোনো একজন যে আপনি ছেলে হিসেবে কিংবা মেয়ে হিসেবে, অর্থাৎ পাত্র বা পাত্রী হিসেবে কেমন। সো এই জিনিসটা জানা হবে কিসের ভিত্তিতে? আপনার বিহেভিয়ারের ভিত্তিতে। তাহলে এখানে বিহেভিয়ারটা হচ্ছে কি সাবজেক্ট ম্যাটার, আর ওই আপনার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে কি সাবজেক্ট ম্যাটার। তাহলে আমরা মোটামুটি সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আশা করি ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ওকে, ফাইন। এর পরবর্তীতে হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া। সুইটেবল ক্রাইটেরিয়া কি? যেটার উপর ভিত্তি করে আপনি সাবজেক্ট ম্যাটারকে মানে জাস্টিফাই করবেন যে এটা ওকে অর নট, ওইটা হচ্ছে আমার সুইটেবল ক্রাইটেরিয়া। তার মানে
আমরা যদি ডাটার কথা বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলি, ফার্স্ট ওয়ান, সেক্ষেত্রে সুইটেবল ক্রাইটেরিয়া হতে পারে কি আইএস আইএফআরএস, যেটার মতো করে বা হচ্ছে লোকাল ল যেগুলো আছে, যেটার ভিত্তিতে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করি। ঠিক আছে, সেক্ষেত্রে সুইটেবল ক্রাইটেরিয়া হবে সেটা। এবার আসুন ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অথবা কম্পিউটার সিস্টেম, এক্ষেত্রে যেটা কিনা বেস্ট প্র্যাকটিস, বা যে বেস্ট প্র্যাকটিস মানে কি, ফর এক্সাম্পল ধরুন আপনি ভাত খাবেন, তো সেক্ষেত্রে নর্মালি আমরা যখন ভাত খাবো হাত ধুয়ে ওই হাত দিয়েই তো ভাত খাই, তাই না? নাকি জি ভাইয়া, কোন হাত দিয়ে ভাত খাই? ডান হাত দিয়া। ডান হাত দিয়ে। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডান হাত দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে ভাত খাওয়া। এর পরবর্তীতে আমি যদি বলি যে আপনি নুডলস খাবেন, তাহলে সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস কি, মানে আপনি কি হাত ধুয়ে হাত দিয়ে নুডলস খাবেন? না, চামচ চামচ। না, দিয়ে। চামচ ইউজ করে আপনি খান। সো দ্যাট মিনস বা আমরা খাই, তার মানে আমার যেটা নর্মালি সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে সুইটেবল ক্রাইটেরিয়া নর্মালি সেটাই যেটা কিনা বেস্ট প্র্যাকটিস হয় এবং যেভাবে করে ওই সাবজেক্ট ম্যাটারটাকে প্রিপেয়ার করা লাগে। আবার একইভাবে বিহেভিয়ারের ক্ষেত্রে তাহলে সুইটেবল ক্রাইটেরিয়া কি হইতে পারে, যেমন একটা ছেলে নর্মালি কেমন হওয়া উচিত, ভালো, ভদ্র, সুশীল, তারপরে এই সকল জিনিসগুলো দেখে না। তারপর ধরেন পাত্র পাত্রীর ক্ষেত্রে দেখে সে কি রিচ কিনা, তারপর হচ্ছে কি তার কোনো ব্যাড রেপুটেশন আছে কিনা, বা যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে তাহলে সেটা কি। তো আমার এখানে যেটা গুড হ্যাবিট গুলো আছে এটা হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া, মানে যেটা একটা ভালো ছেলে থাকার দরকার। ঠিক আছে, তাহলে আমরা সুইটেবল ক্রাইটেরিয়া গুলো বুঝতে পারছি, অর্থাৎ যেটার উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাটারকে জাস্টিফাই করা হয় যে সাবজেক্ট ম্যাটার ঠিক আছে নাকি নাই। এবার আসেন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। এখন আমরা যে সাবজেক্ট ম্যাটারটাকে দেখবো, ওই সাবজেক্ট ম্যাটারের কোন জিনিসটা দেখবো, আমি পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স আছে কিনা সেই এভিডেন্সটাকে দেখবো, সেটা কি সুইটেবল ক্রাইটেরিয়াকে মিট করে কিনা। এবার আসুন এখানে দুইটা শব্দ ইউজ করছে, একটা হচ্ছে সাফিসিয়েন্সি আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস। সাফিসিয়েন্সি মানে কি, ধরুন কোনো একটা আহ ধরুন একটা ছেলে যাকে আপনি মাত্র একবার দেখছেন, তার উপর ভিত্তি করে আপনি বলতে পারবেন যে এই ছেলেটা ভালো না, বলতে পারবো না। বা খারাপ না। তারপর একইভাবে আপনি ধরুন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা আমি যদি বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেলসে 2 কোটি টাকা সেল হয়েছে আর কি, হ্যাঁ। এখন আপনার এই 2 কোটি টাকা সেলের মধ্যে আপনার তো 2 কোটি টাকা সেল সবকিছু ভেরিফাই করা সম্ভব না, যেটা আমাদের ইনহেরেন্ট লিমিটেশন অডিটের ক্ষেত্রে। সো আমি স্যাম্পল বেসিসে করব, হ্যাঁ। তো এখন এই স্যাম্পল বেসিসে, স্যাম্পল মানে কি, স্যাম্পল কথা আমি যদি বলি, স্যাম্পলের ডেফিনেশন দেন, তাহলে স্যাম্পলের ডেফিনেশন হচ্ছে লেস দ্যান 100%। তার মানে আপনি যদি 99টা চেক করেন তাহলেও এটাকে কি ধরা হবে, স্যাম্পল। স্যাম্পলই। আপনি যদি 5টা চেক করেন তাহলেও, মানে 5% চেক করেন তাহলেও স্যাম্পল। আপনি 99% চেক করছেন তাহলেও স্যাম্পল। সো স্যাম্পল মানে হচ্ছে লেস দ্যান 100%। সো আমরা তো অডিটের ক্ষেত্রে লেস দ্যান 100%ই করি। এখন লেস দ্যান 100% মানে কতটুকু হইলে আপনার নিজের কাছে এটা স্যাটিসফ্যাক্টরি মনে হয় যে না ঠিক আছে, আমার এর থেকে বেশি আর ওপিনিয়ন দেওয়ার জন্য চেক করতে হবে না। তো যে পরিমাণ পাইলে আপনি সন্তুষ্ট যে এতটুকুর বেশি আর আমার লাগতেছে না, আমি মোটামুটি একটা ওপিনিয়ন দিতে পারতেছি, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট। তার মানে 1 কোটি টাকা বা 2 কোটি টাকা সেলের মধ্যে আপনি 2000 টাকা সেল ট্রানজেকশন ভেরিফাই করে আপনি তো 2 কোটি টাকা সব ঠিক আছে এটা বলতে পারেন না, তাই না? তো যতটুকু হইলে আপনার মতো আপনি সেটা পারেন, সেটাই হচ্ছে আমার কি, সাফিসিয়েন্সি। এবার অ্যাপ্রোপ্রিয়েটনেস কি, যেটার জন্য অ্যাকচুয়ালি যেটা চেক করা দরকার সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস। ফর এক্সাম্পল কি, ধরুন আমার সেলস সম্পর্কে আমি উদাহরণ দিয়েছি যে আমার সেলস বুঝতে হবে। সো সেলস যদি আমি কনফার্ম করতে চাই, আমি কি পারচেস ইনভয়েস চেক করব? না, সেলস না, ইনভয়েস। সেলস ইনভয়েস চেক করব। তার মানে সেলস বোঝার জন্য আমি সেলস ইনভয়েস চেক করব, রিসিভেবল দেখার জন্য আমি সেলস ইনভয়েস ব্যাংক স্টেটমেন্ট চেক করব। সো কোনটার জন্য আমাকে কি চেক করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস, আর কতটুকু চেক করতে হবে সেটা হচ্ছে সাফিসিয়েন্সি। সাফিসিয়েন্ট। ক্লিয়ার তো না? জি। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান ইজ রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। তার মানে আমার জাস্ট আমি কোন একটা কিছুতে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে আর বলে দিলাম হ্যাঁ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, তাহলেই হলো না। আমাকে কি করতে হবে, আমাকে সুন্দর করে গাঠনিক ভাবে প্রেজেন্টেশন করতে হবে যে না ঠিক আছে এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, অথবা এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নেই, এরকম টাইপের কিছু। এবং সেটা কি একটা নির্দিষ্ট ফরম্যাটে। আপনি যদি কোথাও অডিট করতে গেছেন, সেটা রিপোর্টটাকে টিস্যু পেপারের মধ্যে লিখে দেন তাহলে হবে? না। হবে না। বা আপনি কোনো একটা কাগজে বাংলায় লিখে দিচ্ছেন তাহলেও হবে না। না। আপনার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটে যেটা আমরা
আইসাতে বলা আছে যেভাবে করে যেটা লিখতে হবে সেটা ওইভাবে করে আমরা দিচ্ছি, কিংবা যদি আমাদের কোনো আলাদা করে রিকোয়ারমেন্ট থাকে যে এটা এইভাবে করে করতে হবে তাহলে ওইভাবে করে দিচ্ছি। ওটাই হচ্ছে কি রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। ওকে, আমরা তাহলে 5টা যেটার কথা বললাম যে কি এলিমেন্টস এটা আমরা বুঝে গেছি। এবার আসেন আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। সো এখন তাহলে কি হলো, অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ ওয়ান। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা যেখানে প্র্যাকটিশনার মূলত একটা কনক্লুশন দেয়, এবং এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা ডিজাইন করা হয়েছে টু এনহ্যান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স, কনফিডেন্স বাড়ানোর জন্য। কাদের? ইন্টেন্ডেন্ট ইউজারদের। কেন? সো দ্যাট দে ক্যান টেক প্রপার ডিসিশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারা যেন একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে, সেটার জন্য মূলত এটা ডিজাইন করা হয়েছে। আর এটা মূলত কনফিডেন্স বাড়ায় ইন্টেন্ডেন্ট ইউজারদের, আদার দেন রেসপন্সিবল পার্টি। মানে এখানে মূলত রেসপন্সিবল পার্টি বাড়াচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজারদের। রেসপন্সিবল পার্টি হচ্ছে কে? যে কিনা সাবজেক্ট ম্যাটারটাকে প্রিপেয়ার করে, সে রেসপন্সিবল পার্টি, তাই না? ম্যানেজমেন্ট হ্যাঁ, এখন অডিটের ক্ষেত্রে সেটা ম্যানেজমেন্ট। ফাইন। সো অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য ইভ্যালুয়েশন অর মেজারমেন্ট অফ এ সাবজেক্ট ম্যাটার এগেইনস্ট ক্রাইটেরিয়া, যেটার মধ্যে কি করা হচ্ছে, আমার মেজারমেন্ট করা হচ্ছে অথবা ইভ্যালুয়েশন করা হচ্ছে কিসের? আউটকামের। হ্যাঁ, এবং কোন জিনিসের উপর করা হচ্ছে? এই জিনিসটা সাবজেক্ট ম্যাটারের উপর, এবং কোনটাকে বেস ধরে করা হচ্ছে? সুইটেবল ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়া যে এইগুলো আছে ওইগুলাকে বেস করে। কেমন? যে সুইটেবল ক্রাইটেরিয়ার কথা আমরা বলছিলাম, সুইটেবল ক্রাইটেরিয়াকে আমাদের কি ধরা হচ্ছে? বেস ধরা হচ্ছে, কিংবা আপনি বলতে পারেন এটাকে বেঞ্চমার্ক ধরা হচ্ছে। বেঞ্চমার্ক, মানে হ্যাঁ। এটাকে ধরে আমি বলতেছি যে এটা ঠিক বা এটা ঠিক নাই, এরকম। তার কি এলিমেন্টস গুলা, যেটা আমরা একটু আগে পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে কি এলিমেন্টস গুলো ছিল। আমরা তাহলে এটা সবাই ক্লিয়ার, তাই তো? কোনো কোশ্চেন আছে? না ভাই, ক্লিয়ার। আচ্ছা, ওকে, তার মানে কারো কোনো কোশ্চেন নাই। যদি থাকে ভাইয়া অফকোর্স জিজ্ঞেস করবেন। আচ্ছা, এরপরে কি বলছে? এনি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট নিডস, এগুলো আমরা ওই যে 5টা, এখানে প্রথম 3টা হচ্ছে 3 পার্টি ইনভলভমেন্ট, এরপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার যেটা আমরা বলছি, ক্রাইটেরিয়া, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স এবং রিটেন রিপোর্ট, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। এবার আসুন এঙ্গেজমেন্ট একটা, আমরা যে বললাম যে অ্যাসুরেন্স বিভিন্ন রকমের হইতে পারে। সো আমাদের এই বিভিন্ন রকমের এঙ্গেজমেন্ট গুলা কেমন হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে কি এটা একটা প্ল্যান করে করতে হবে। প্ল্যানের পরবর্তীতে সেটাকে পারফর্ম করতে হবে প্ল্যানের মতো করে। এর পরবর্তীতে সেটার উপর ভিত্তি করে এটাকে কনক্লুশন করতে হবে, এবং কনক্লুশনের পরবর্তীতে একটা রিটেন রিপোর্ট প্রোভাইড করতে হবে প্রেসক্রাইবড ফর্মে। সো এই 4টা স্টেপ আমাকে ফলো করতে হবে। প্রথমে প্ল্যান করব ঠিক করে, এরপরে সেটাকে পারফর্ম করব, এরপরে কনক্লুশন আসবে একটা, এবং ওই কনক্লুশনের উপর ভিত্তি করে আমি রিপোর্ট করব। এবার আসুন লেভেল অফ অ্যাসুরেন্স। তো the International Federation of Accountants recognizes 2 type of assurance engagement. এখানে মূলত 2 ধরনের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট থাকতে পারে, একটা হচ্ছে রিজনেবল, একটা হচ্ছে লিমিটেড। সো রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে কি হয়? রেজাল্ট ইন এ পজিটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন। তার মানে রিজনেবল অ্যাসুরেন্সে ওপিনিয়নটা পজিটিভ এক্সপ্রেশনে হয়ে থাকে, সেখানে ওয়ার্ডিং হয় পজিটিভ। আর লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে সেটা নেগেটিভ অ্যাসুরেন্স হয়, সেক্ষেত্রে ওয়ার্ডিং হয় নেগেটিভ। সো আমরা এখানে একটু যদি নিচের অংশটাতে দেখি, এর পরবর্তীতে আমরা উদাহরণে আসবো। সো নিচের অংশে কি বলছে? বলছে অ্যাসুরেন্স টাইপ সেটা যখন রিজনেবল হয়, অ্যাসুরেন্সের লেভেল হয় হাই, ওপিনিয়ন বা কনক্লুশন হয় পজিটিভ। অর্থাৎ ওপিনিয়ন বা কনক্লুশন মানে এখানে ওয়ার্ডিংটা পজিটিভ হয়। আর এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের অডিট করা। আর যখন ওই জিনিসটা রিভিউ হয়, তো সেক্ষেত্রে আমাদের অ্যাসুরেন্স টাইপ হয় লিমিটেড, অ্যাসুরেন্সের লেভেল হয় মডারেট, আর ওপিনিয়ন বা কনক্লুশনের ক্ষেত্রে ওয়ার্ডিং হয় নেগেটিভ। এখন কথা হচ্ছে যে আমার রিজনেবল আর লিমিটেড, আর আরেকটা যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবসলিউট, যেটা কখনো হয় না। মানে অ্যাসুরেন্স ক্যান নেভার বি অ্যাবসলিউট, অ্যাসুরেন্স কোনোভাবেই অ্যাবসলিউটলি দেওয়া যায় না। এখন আমরা যে এখানে বলতেছি একটা রিজনেবল আর একটা লিমিটেড, এই দুইটা কিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এটা লিমিটেড নাকি রিজনেবল অ্যাসুরেন্স? দুইটা জিনিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে আমি কিভাবে ওপিনিয়নটা লিখতেছি, আর একটা হচ্ছে আমি কি পরিমাণ ইভিডেন্স পাইছি। সো আমার যদি ইভিডেন্স বেশি পাই, তাহলে আমি ওপিনিয়নটা একদম সুন্দর করে লিখতে পারবো। আর আমি যদি ইভিডেন্স কম পাই,
তাহলে আমরা ওপিনিয়নটা অতটা কনফিডেন্টলি দিতে পারবো না। সো এখানে এই যে দেখেন, দ্য কি ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ অ্যাসুরেন্স, দ্য কি ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট আর দেয়ার ফর। তাহলে আমার এই যে দুইটা কথা বলছিলাম, রিজনেবল অ্যাসুরেন্স আর লিমিটেড অ্যাসুরেন্স, কেমন, এটার মধ্যে আমার কি ডিফারেন্স হচ্ছে এই যে আমি কি পরিমাণ ইভিডেন্স পাইছি। So, আমি যদি ইভিডেন্স বেশি পাই তাহলে আমি রিজনেবল অ্যাসুরেন্স দিতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ইভিডেন্স কম পাই তাহলে আমি রিজনেবল অ্যাসুরেন্স দিতে পারবো না। আবার আমি কি টাইপের ওপিনিয়ন দিচ্ছি, মানে আমার ওয়ার্ডিংটা কেমন হচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমার এটা কি রিজনেবল নাকি লিমিটেড অ্যাসুরেন্স সেটা বোঝা যাচ্ছে। So, আমার ইভিডেন্সের উপরই ভিত্তি করবে আমার ওয়ার্ডিংটা কেমন হবে। এখন ধরেন আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন, সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণ ইভিডেন্স কালেক্ট করতে পেরেছেন, তো সেক্ষেত্রে যেই ওপিনিয়নটা হবে সেটা আপনি রিজনেবলি দিতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে একটা বাক্যে লিখে হয়েছে, প্রথমটা যেটা ছিল এটা একটা রিজনেবল অ্যাসুরেন্সের এক্সাম্পল। কি ছিল? দ্য স্টেটমেন্ট বাই চেয়ার, চেয়ার মানে বাই দ্য চেয়ার রিগার্ডিং এক্স, এক্স সম্পর্কিত যে স্টেটমেন্টটা আছে ওইটা কি রিজনেবল, এটা সে মোটামুটি কনফিডেন্টলি বলতে পারছে। অন দি আদার হ্যান্ড পরেরটাতে, পরের সেন্টেন্সটাতে কি বলছে, ইন দ্য কোর্স অফ মাই সিকিং এভিডেন্স, আমি যে পরিমাণ ইভিডেন্স সিক করেছি বা অবটেইন করেছি অ্যাবাউট দ্য স্টেটমেন্ট বাই দ্য চেয়ারম্যান, নাথিং হ্যাজ কাম টু মাই অ্যাটেনশন, আমার চোখে এমন কিছু পড়েনি দ্যাট ইন্ডিকেটিং দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ নট রিজনেবল। তার মানে এমন কোনো কিছু আমার চোখে পড়ে নাই যেটাকে আমি বলতে পারি যে এটা রিজনেবল না। তার মানে আগেরটাতে যেমন ডিরেক্টলি বলছে যে এটা রিজনেবল, এটা কি পরেরটা এভাবে করে বলতে পারছে? পারে নাই। কেন? ডিউ টু ইনসাফিসিয়েন্সি অফ ইভিডেন্স কালেকশন, তাই না? সে যদি পর্যাপ্ত এভিডেন্স পাইতো তাহলে তো তার এই লেখাটা লিখতে হতো না যে আমি যতটুকু কালেক্ট করছি তার আলোকে আমি এটা বলতেছি যে এমন কোনো কিছু আমার চোখে পড়েনি, তাই না? তাই তো, এটা লিখতে হতো না, সে মোটামুটি ডিরেক্টলি বলতে পারতো। তো তার মানে আমার ওপিনিয়নের সেন্টেন্সটা কেমন হবে সেটা ডিপেন্ডই করতেছে কিসের উপর? এভিডেন্সের উপর। এভিডেন্স কালেকশনের উপর, তাই না? জি ভাইয়া। ওকে, এবার একইভাবে আমরা যদি, তাহলে এবার আমি যদি বলি যে ধরেন নোবেল সাহা ভালো ছেলে, তাহলে সেটা কোন অ্যাসুরেন্স হবে? রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্স। এখন আমি যদি বলি নোবেল সাহা খারাপ ছেলে, সেটা কোন অ্যাসুরেন্স হবে? এটাও রিজনেবল হবে। সেটাও রিজনেবল অ্যাসুরেন্স। কারণ আমি কিন্তু এভাবে করে বলি নাই যে আমি যতটুকু দেখেছি, ধরেন নোবেল সাহা ভালো ছেলে, এটাকে ভালো ছেলে না বলে আমি এটাকে লিমিটেড অ্যাসুরেন্সে কিভাবে বলতে পারতাম? আমি যতটুকু দেখেছি নোবেল শাহকে খারাপ ছেলে মনে হয় নাই। এক্স্যাক্টলি, আমি যতটুকু দেখেছি তার আলোকে নোবেল সাহা, মানে এমন কোনো কিছু আমি দেখি না যার আলোকে বলতে পারি সে একজন খারাপ ছেলে বা তাকে খারাপ ছেলে মনে হয় নাই, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে সে ভালো ছেলে আমি ডিরেক্টলি বলতেছি না, তাই না? তার ক্লিয়ার মানে তো? আমার দেখার ভাইয়া, এখানে আমার দেখার লিমিটেশন যেটা, তার জন্য আমার লিমিটেড মানে চলে আসতেছে। এক্স্যাক্টলি। সো এটা আসতেছে কেন? কারণ আমি এভিডেন্স কম পাইছি, তাই না? জি আমি ভাইয়া। তাকে পর্যাপ্ত হবে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে দেখি নাই, বা তাকে ভালো করে অবজার্ভ করার মতো সময় আমি পাই নাই, কিংবা তার অনেক বেশি কিছু তথ্য আমার হাতে আসে নাই, যতটুকু আসছে তার আলোকে আমি এটা বলছি, তাই তো? জি ভাইয়া। ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে আমাদের এই যে বললাম যে কি ডিফারেন্স বিটুইন দ্য টু টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, সেটা হচ্ছে মূলত এভিডেন্স অবটেন্ড আর হচ্ছে টাইপ অফ ওপিনিয়ন গিভেন, এই দুইটার উপর ভিত্তি করে। ওকে, এবার আমরা আবার ঠিক আগের জায়গাটাকে চলে আসি। এবার দেখেন এখানেও দুইটা উদাহরণ দিছে। এখানে কি দিছে? ফার্স্ট এক্সাম্পলে বলছে কি, ইন আওয়ার ওপিনিয়ন ম্যানেজমেন্ট হ্যাজ অপারেটেড, এন্ড এখানে মূলত দিছে কিসের উপরে ভিত্তি করে বলেন তো? এই জায়গাটাতে, এই যে এখানে যে বললো ইন আওয়ার ওপিনিয়ন ম্যানেজমেন্ট হ্যাজ অপারেটেড অ্যান ইফেক্টিভ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল, এই জায়গায় সাবজেক্ট ম্যাটার কোনটার মধ্যে পড়ছে বলেন তো? ইন্টারনাল কন্ট্রোল। মানে সিস্টেমের মধ্যে পড়ছে। সাবজেক্ট ম্যাটার তিন হ্যাঁ। ধরনের বলছি, তাই না? জি। একটা হচ্ছে কি ডাটা, আরেকটা হচ্ছে কি বিহেভিয়ার সিস্টেম, আছে। আর 3 নাম্বারটা বিহেভিয়ার, তাই না? জি জি। একটু আগে পড়ে আসছিলাম। তাইলে সার্টিফিকেট লেভেলের বইতে যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি, ওই জায়গায় বলছিল স্টেটমেন্ট প্রোভাইডেড বাই এটা, এরকম ছিল না? অ্যাবাউট এক্স, এরকম ছিল না? সো জি। স্টেটমেন্ট যেটা ছিল এটা নিশ্চয়ই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সো এটা হচ্ছে ডাটা, তাই তো? আর এই জায়গায় সেটা হচ্ছে কি সিস্টেম, তাই না? উদাহরণ কিন্তু আমরা এই জায়গাতে দুইটা বইতে দুইটা উদাহরণ পেয়ে গেছি, আর প্লাস আমি তো এখানে উদাহরণ দিছিলামই। সো এখানে কি বলছে, আমার ওপিনিয়নে ম্যানেজমেন্ট অপারেট করতেছে একটা ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল, এটা পজিটিভ ফর্ম।
আর এরপরে বলছে কি আমাদের চোখে এমন কিছু পড়ে নাই যেটা ইন্ডিকেট করে ম্যাটেরিয়াল ইন্টারনাল কন্ট্রোল উইকনেস, যেটাতে উইকনেস আছে বলে মনে হয় এরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই, কিন্তু উইকনেস নাই ডাইরেক্ট এটা বলছে কোথাও না। না ভাইয়া। বলছে যে আমার চোখে এমন কিছু পড়ে নাই যেটাতে বলা যাচ্ছে যে এখানে উইকনেস আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কি নেগেটিভ ফর্ম, ক্লিয়ার তো না? So, আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে কোনো জায়গায় কোনো নেগেটিভ ওয়ার্ডিং ইউজ হয়েছে না, বোধক কোনো শব্দ ইউজ হয়েছে? ইন আওয়ার অপিনিয়ন ম্যানেজমেন্ট হ্যাজ অপারেটেড অ্যান ইফেক্টিভ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল, না বোধক কোনো শব্দ আছে? না, না, না। আর এখানে কিন্তু শুরুই হয়েছে কি দিয়ে? না না দিয়ে, বোধক নাথিং শব্দ দিয়ে। দিয়ে বা নেগেটিভ ওয়ার্ড দিয়ে, তাই না? সো এখানে ওয়ার্ডিংটা নেগেটিভ হবে, এটা লক্ষ্য রাখবেন যে যখন আমরা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করব তখন ওয়ার্ডিং এর মধ্যে নেগেটিভ থাকতেছেই না। অন দি আদার হ্যান্ড যখন লিমিটেড অ্যাসুরেন্স প্রোভাইড করতেছি তখনই ওয়ার্ডিং এ নেগেটিভ ওয়ার্ডিং থাকতেছে, কেমন? আবার এই যে আমরা যদি আগেরটাতে যাই, ঠিক এই জায়গাটাতে এখানেও সেম, এখানে দেখেন এই জায়গাতে কোনো না বোধক শব্দ ইউজ হয়েছে উপরেরটাতে? না। অন দি না। আদার এন্ড এই যে এখানে শুরু হয়েছে কি নাথিং হ্যাজ কাম টু এটা দ্যাট ইজ নট রিজনেবল, এরকম কোনো কিছু, তার মানে এখানে নেগেটিভ ওয়ার্ডিং আছে, আছে না? সেই জি। নেগেটিভ ওয়ার্ডিং এর কথা এখানে লিখে আছে, দেখেন কনক্লুশন গিভেন পজিটিভ ওয়ার্ডিং নেগেটিভ ওয়ার্ডিং, ক্লিয়ার? জি ভাই clear। আচ্ছা, এরপরে কি হচ্ছে আমরা আবার চলে যাই, আসেন তাহলে এতটুকু পর্যন্ত আশা করি আমরা সবাই ক্লিয়ার, ক্লিয়ার তো না? জি ভাই। ক্লিয়ার ভাইয়া। ওকে। আচ্ছা ভাই আমরা সবাই কি আছি? আমাদের কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই আচ্ছা, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসেন, এবার কি হচ্ছে বেনিফিট অফ অ্যাসিউরেন্স। তো বেনিফিট অফ অ্যাসিউরেন্স আমার কি, ধরুন এখানে বললো যে কোনো একটা, এখানে তো সরাসরি এভাবে জিজ্ঞেস করবে না যে এটার আপনি বেনিফিট অফ অ্যাসিউরেন্স লেখেন, কোনো একটা প্রশ্ন আসলো সেখানে বলে দিল যে এই কোম্পানির টাকার দরকার, সো তারা টাকা দেওয়ার ক্ষেত্রে তারা চিন্তা করতেছে যে যাদেরকে টাকা দিবে তাদের প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে ঘেটে দেখবে, দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওইটার উপর ভিত্তি করে তারা লোন দিবে। সো যখন কেউ কাউকে লোন দেয় শুধুমাত্র প্রিভিয়াস রেকর্ডের উপরই দেয় না, তারা একটা প্রসপেক্টিভ রেকর্ডও চায়, ঠিক আছে? তো প্রিভিয়াস এবং প্রসপেক্টিভ দুইটার উপর ভিত্তি করেই তারা লোন দিবে। সো এখন এই যে ধরেন একটা অ্যাসুরেন্স চাইতেছে, এই অ্যাসুরেন্সটা চাওয়ার কারণ কি? কারণ হচ্ছে প্রফেশনাল বডির কোনো একজন যদি কোনো একটা কিছু বলে তখন সেক্ষেত্রে এটা সাধারণ থেকে বেশি প্রায়োরিটি পায়, এবং তাদের নিজস্ব কিছু রুলস আছে যেটা তাদেরকে ফলো করতে হবে, যেটা হচ্ছে কোড অফ ইথিক্স বলে কিছু বিষয়বস্তু আছে যেটা আমাদেরকে অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট পালন করতে হবে। সো আমরা কোনো একটা ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে কোনো উল্টাপাল্টা কাজ আমরা করতে পারি না, মানে যারা কিনা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তারা এটা করতে পারবে না। সো তাদের উপরে সাধারণ জনগণের থেকে বেশি কি থাকে, রিলায়াবিলিটি থাকে। সো এখন আমাদের কোনো একটা অ্যাসুরেন্স কইলো বা বললো যে উপরোক্ত যে এঙ্গেজমেন্টের কথা বলা হচ্ছে সেটার বেনিফিট কি, তখনই হচ্ছে বেনিফিট অফ অ্যাসুরেন্স লিখতে হবে। সো বেনিফিট অফ অ্যাসুরেন্স কি? প্রথম হচ্ছে কি ফিচার অফ অ্যান অ্যাসুরেন্স সার্ভিস ইজ দ্যাট দে আর প্রোভাইডেড বাই ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল। তার মানে হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি যে কোন একজন অ্যাসুরেন্স প্রোভাইডার সেটা কার আন্ডারে চাকরি করে, এটা কি ম্যানেজমেন্টের আন্ডারে চাকরি করে, নাকি হচ্ছে অর্থাৎ ইন্টারনেট ইউজারদের আন্ডারে চাকরি করে, নাকি হচ্ছে রেসপন্সিবল পার্টির আন্ডারে চাকরি করে, কার আন্ডারে করে? কারো অ্যাসুরেন্স আন্ডারে চাকরি প্রোভাইডার করে না। কারো আন্ডারে চাকরি করে না, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাকে জাস্ট ওই এঙ্গেজমেন্টের জন্য রাখা হয়েছে, তাই না? তো জি। যেহেতু সে কারো আন্ডারে চাকরি করে না, তো তার মানে হচ্ছে সে এখানে যেই ওপিনিয়নটা দিবে সেটা অফকোর্স সঠিক হবে, রিলেবল। হ্যাঁ রিলায়েবল হবে। তো তাহলে এক্ষেত্রে কি বলছে, হু দেয়ারফর গিভস এ অবজেক্টিভ অ্যান্ড আনবায়াসড ওপিনিয়ন, তার এখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না এবং তার ওপিনিয়নের মধ্যে অবজেক্টিভিটি থাকবে। আর অবজেক্টিভিটি মানেও কিন্তু তিনটা জিনিস না থাকা, একটা হচ্ছে বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আন্ডু ইনফ্লুয়েন্স, এই তিনটা জিনিসের কোনো একটা যদি থাকে তাহলে অবজেক্টিভিটিটা ইম্পেয়ার্ড হয়ে যায়। ইম্পেয়ার্ড মানে কি, নষ্ট হয়, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, সো আমার অ্যাসুরেন্সের বেনিফিট কি, সেটা হচ্ছে এনহ্যান্স করতেছে, কি এনহ্যান্স করতেছে, দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ইনফরমেশন বিং রিপোর্টেড অন, যে ইনফরমেশনটা রিপোর্ট করা হয় সেটার ক্রেডিবিলিটি বাড়ায়। এরপরে কি, রিডিউস দ্য রিস্ক অফ ম্যানেজমেন্ট বায়াস, ইরর অর ইভেন ফ্রড, আমার ম্যানেজমেন্ট বায়াস সংক্রান্ত যদি কোনো
রিস্ক থাকে কিংবা ফ্রড সংক্রান্ত থাকে সেটাকে কমিয়ে ফেলে। কারণ যারা এই কাজগুলা করবে তাদের ধ্যান ধারণায় থাকবে যে আমি যদি এখানে কোনো উল্টাপাল্টা কাজ করি তাহলে সেক্ষেত্রে অ্যাসুরেন্স প্রোভাইডার ধরে ফেলতে পারলে আমার জন্য এটা প্রবলেম। সো তারা ওই জিনিসটাকে করতে চাইবে না, মানে যারা এই সকল কাজে নিযুক্ত থাকে তারা। আর ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ইউজার টু এনি ডিফিসিয়েন্সিস, এবং এটার মাধ্যমে কি হয়, যারা ইউজার আছে তাদের চোখে যদি কোনো ঘাটতি থাকে সেটা তারা জানতে পারে। কিভাবে জানতে পারে? কারণ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল যারা আছে তারা একটা নির্দিষ্ট কোয়ালিফাইড পার্সন। সো যেহেতু তারা কোয়ালিফাইড, তারা ওই জিনিসগুলাকে খুঁজে বের করার মাধ্যমে এদের কাছে তুলে ধরে। কার কাছে তুলে ধরে? ইন্টেন্ডেন্ট ইউজারদের কাছে। ঠিক আছে, এবার আসুন, অ্যাসুরেন্স সার্ভিস অলসো গিভ অ্যাডেড ক্রেডিবিলিটি টু দ্য ওয়াইডার শেয়ার মার্কেট। তার মানে অ্যাসুরেন্স সার্ভিসের কারণে আরো ক্রেডিবিলিটি বাড়ে। কেন? দে এনশিওর দ্যাট হাই কোয়ালিটি রিলায়েবল ইনফরমেশন সার্কুলেট ইন দ্য মার্কেট। তারা এটা নিশ্চিত করে যে এখানে কি হচ্ছে, হাই কোয়ালিটির রিজনেবল ইনফরমেশন গুলাই কি হচ্ছে, সার্কুলেট হচ্ছে। মানে এখানে যে ইনফরমেশন গুলা সার্কুলেট হওয়া মানে কি, ছড়িয়ে যাওয়া আর কি। যে ইনফরমেশনটা যাচ্ছে সেটা কোনো একজন প্রফেশনালি কোয়ালিফাইড পার্সন থেকেই ইনফরমেশনটা হয়ে আসছে। দে গেভ ইনভেস্টর অ্যাডেড ফেইথ ইন দ্য মার্কেট। এটার কারণে ইনভেস্টর যারা আছে তারা ইনভেস্টমেন্ট করতে সাহস করে। আর দে ইমপ্রুভ দ্য রেগুলেশন অফ অর্গানাইজেশন ট্রেডিং ইন দ্য মার্কেট। তো মার্কেটের যারা ট্রেড করতেছে তাদের ইনফরমেশনের কোয়ালিটিটাও বাড়তেছে, ফলশ্রুতিতে তাদের রেপুটেশনও বাড়তেছে। ঠিক আছে, যে না এখানে যে সকল তথ্যগুলো আছে সেগুলা সব ঠিকঠাক। এর পরবর্তীতে কি, আসুন অডিট ডিফাইন্ড। তো আমরা এখানে অলরেডি একটু আগে অ্যাসুরেন্সের কথা বলছিলাম, আর যখনই আমরা সেক্ষেত্রে অডিটের কথা বলি তখন সেক্ষেত্রে কি হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হবে। কেমন? তো এখানে বলছে একদম উপরের লাইনে, অ্যান অডিট ইজ এ কি এক্সাম্পল অফ অ্যান অ্যাসুরেন্স সার্ভিস ইন দা বাংলাদেশ। মানে অ্যাসুরেন্স সার্ভিস অনেকগুলো আছে, তার মধ্যে অডিট ইজ ওয়ান অফ দ্যাম। এরপরে কি বলছে, দ্য অডিটর ইউজুয়ালি, আমি জাস্ট আমার মার্ক করাগুলো পড়াচ্ছি, আমি আগেই বলেছিলাম যে আমাদের এখানে সর্বপ্রথম জানতে হবে কোন কোন জায়গাগুলোকে আগে ফোকাস করতে হবে। সো আমাদের যে সকল বিষয়গুলা বা যে সকল এরিয়াগুলো ফোকাস করার দরকার সেটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। An auditor usually expresses a conclusion as to whether the financial statement give a true and fair view. অর্থাৎ অডিটর একটা কনক্লুশন দিচ্ছে যে এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কি না। এর পরবর্তীতে কি, অডিট থ্রেশহোল্ড ইজ দ্য লিগ্যাল কোয়ালিফিকেশন ফর এ কোম্পানি টু হ্যাভ অ্যান অডিট। তার মানে যখন আমরা কোনো একটা কোম্পানিকে বলবো অডিট থ্রেশহোল্ড, তার মানে বুঝবো যে এটা অডিটের যোগ্য। তার মানে কোনো একটা এন্টিটি কখন অডিটের যোগ্য হবে বা অডিটের যোগ্য কোনো একটা এন্টিটিকে আমরা এক কথায় বলবো অডিট থ্রেশহোল্ড। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এখানে এগুলা টোটাল লাগবে না, আসেন এখানে সাম ডিসঅ্যাডভান্টেজেস রিলেটিং টু হ্যাভিং অ্যান অডিট। এখন আমরা বলছিলাম যে অডিটের অনেক উপকারিতা আছে, অনেক সুবিধা আছে, অনেক কিছু আছে, তাই না? আমরা এটা বলছি। এখন কথা হচ্ছে অডিটের উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও আছে। এখন আমরা উপকারিতা পড়তে 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 যদি কোনো সময় অপকারিতা চলে আসে এটা আমরা লিখতে পারবো না। আমাদের অপকারিতাটাও জানা জরুরি। অপকারিতাটা কি? সেটা হচ্ছে যে আমার অডিটের কারণে খরচ হচ্ছে, অফকোর্স খরচ হচ্ছে, হচ্ছে না? জি ভাইয়া, হ্যালো, হচ্ছে। হ্যাঁ আচ্ছা। সেকেন্ডলি হচ্ছে কি, আমার এখানে অডিট করতে গিয়ে কি হচ্ছে, স্টাফ টাইম দরকার হচ্ছে। কারণ আপনি যেখানে যে প্রতিষ্ঠানে অডিট করতে যাবেন ওই প্রতিষ্ঠানে কর্মরত কিছু ব্যক্তিবর্গ আপনাকে সময় দেওয়ার জন্য নিযুক্ত থাকবে, থাকবে না? সো তারা সারাদিন আপনাকেই দেখা গেছে বা আপনার পিছনে তাদের অনেক সময় যাচ্ছে। তারপর ডিসরাপশন টু ক্লায়েন্ট বিজনেস, যে জায়গায় আপনি অডিট করতে যাচ্ছেন তাদের কি একটু হইলেও আপনাকে সার্ভ করার জন্য হ্যাম্পার হচ্ছে না? তাদের কাজে একটু হইলেও হচ্ছে। সো ক্লায়েন্ট বিজনেস একটু ডিসরাপশন হচ্ছে। টাইম স্পেন্ট অন দ্য ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট প্রসেস। অডিটর তো জাস্ট বলছে যে আমি অডিট করব বলে ফেললেই হলো না, এটা স্টেপ বাই স্টেপ করতে হবে, তাই না? সো তার মানে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও স্টেপ বাই স্টেপ আপনাকে অনেকগুলা নিয়ম কানুন আছে সেটা ফলো করতে হবে, যেটা আমরা আগামীতে জানবো। সো এভাবে করে যেহেতু যেতে হচ্ছে তার মানে আপনাকে এঙ্গেজমেন্টের জন্য আলাদা করে কোথাও হয়তো নিউজ পেপারে দিবে বা কোথাও সার্কুলার দিবে, সেটার মাধ্যমে আপনি কোটেশন দিবেন, তখন তারা আপনাকে নির্বাচন করবে হয়তো বা মোটামুটি কম ফিজের মধ্যে বা এরকম কিছু, বা রিজনেবল ফিসে রিজনেবল কোয়ালিটির উপর ভিত্তি করে আপনাকে নিয়োগ দিবে। এর পরবর্তীতেও 23-এর বি ইস্যু করার ব্যাপার আছে। তারপর হচ্ছে আপনি আপনার দিক থেকে আরো কিছু ইনফরমেশন তাদের কাছে চাইতে পারেন অডিটের আগেই। তো এই সকল জিনিসগুলো যেহেতু লাগতেছে তার মানে কিছু সময় যাচ্ছে।
এরপরে ডিলিং উইথ কনফিডেন্সিয়ালিটি, এবং আপনাকে যে জিনিসটা আছে এটাকে খুব কনফিডেন্সিয়ালি কি ডিল করতে হবে। ডিল করতে হবে। এরপর হচ্ছে যে এক্সপেকটেশন গ্যাপ। এক্সপেকটেশন গ্যাপ কি? যেটা হচ্ছে আপনি বুঝাইতেছেন একটা, তারা বুঝতেছে একটা, ঠিক আছে, এটাই হচ্ছে কি এক্সপেকটেশন গ্যাপ। এক্সপেকটেশন গ্যাপ। এরপরে কি ইনহেরেন্ট লিমিটেশন অফ অডিট, যেটা আমরা বলছিলাম যে অডিটের কিছু ইনহেরেন্ট লিমিটেশন থাকে, সেটা হচ্ছে কি বলেন? যেমন সর্বপ্রথম ইনহেরেন্ট লিমিটেশন হচ্ছে আমি কি করতে পারবো না, 100% স্যাম্পলিং আর কি। চেক করতে পারবে না, জি সর্বপ্রথম লিমিটেশন তো এটাই, তাই না? জি এছাড়াও ভাই। আরো অনেকগুলো লিমিটেশন আছে যেটা আমরা জানবো। সো এই সকল জিনিসের কারণে ধরেন আমি 100টা, এটাই কিন্তু অনেক বড় একটা লিমিটেশন হয়ে যায়। ধরেন 100% জিনিসপত্র আছে, তার মধ্যে আপনি ধরেন 80% দেখছেন। আমরা বলছি কি যে আমরা চেক করব যদি লেস দ্যান 99 হয়, মানে লেস দ্যান 100 হয়, তার মানে সেটাই হচ্ছে কি স্যাম্পলিং। স্যাম্পল, তাই না? এখন আপনি ধরেন 80% চেক করলেন, 20% করলেন না, এটা কি করেন নাই। তো এখন ধরেন যে 80% আপনি চেক করছেন, তার উপর ভিত্তি করে আপনি ওপিনিয়ন দিবেন কি 80%-এর নাকি 100%-এর? 100%-এর। 100%-এর ওপিনিয়ন দিবেন। চেক করছেন আপনি 80%, কিন্তু দিবেন আপনি 100%-এর ওপিনিয়ন। তো এখন দেখা গেল যে 20% আপনি চেক করেন নাই, তার মধ্যে সব কিছু ভুংভাং করা, মানে উল্টাপাল্টা করা, ঠিক আছে? সো তার মানে কি হচ্ছে, ওই 20% যদি আপনি চেক করতেন বা আপনার হাতে পড়তো, তাহলে আপনি মোটেই এটাকে সঠিক হয়েছে বলে ওপিনিয়ন দিতেন না, তাই না? তো এখন আপনার জি শুধুমাত্র এই স্যাম্পলিং এর কারণে এমন হতে পারে যে আপনার পুরো ওপিনিয়ন ভুল হয়ে গেছে। হইতে পারে না? জি হতে পারে। পারে। কারণ আপনি তো এখানে বলছি সব 20% সব ভুল। তো যেখানে সব ভুল ওইটা দেখার পরে আপনি কি বলবেন যে এখানে সবকিছু ঠিক আছে? না। না। তো তার মানে এটাই হচ্ছে অনেক বড় একটা কি ইনহেরেন্ট ইনহেরেন্ট লিমিটেশন, লিমিটেশন। ঠিক আছে? কারণ আমার এটার কারণে ওপিনিয়ন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর এই সকল ভুল হওয়া ওপিনিয়নের কারণে যদি ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভুলভাল ডিসিশন নেয় এবং তারা মারাত্মক ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তখন সেই ক্ষেত্রে আপনার এগেনস্টে মামলা করতে পারে। হতে পারে যে আপনার এটার জন্য সর্বশেষ কনসিকুয়েন্সেস আপনার প্রতিষ্ঠান হতে পারে যে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, শেষ। আপনি আর অডিট ফার্ম হিসেবে টিকতে পারবেন না বা থাকতে পারবেন না। সো এটার জন্য সেফগার্ডের সর্বশেষ স্টেজ হচ্ছে কি প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স করে রাখা। এটা যদি করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার কারণে ইউজারদের কোনো মারাত্মক ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়, সেই ক্ষতির ক্ষতিপূরণ করবে হচ্ছে কে? ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? তখন আর আপনার এতটা রিস্ক নাই। কারণ যখন ধরেন নর্মালি আপনার কারণে কারো ক্ষতি হয়েছে, ওই সে টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণ পেয়ে গেছে, তাহলে সে কি আর আপনাকে বারবার করে খোঁচাখুচি করবে, দোষারোপ করবে? না। 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 সে তো তার টাকা পাইয়াই গেছে, সে হ্যাপি, তাই না? এখন তার মানে হচ্ছে এটা নর্মালি আসলে আমাদের দেশে দেখা যায় না বা কেউ এটা করে না বা করতে দেখা যায় না এক কথায়। সো এটা যে সকল উন্নত দেশগুলো আছে সেগুলোতে প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, বাট আমাদের দেশে এটার ব্যবহার একটু কম, ঠিক আছে? মানে অনেক কম, একটু কম বললে ভুল হবে। আচ্ছা, এরপরে ক্লিয়ার তো না? আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের অডিটের ক্ষেত্রে যে ইনহেরেন্ট লিমিটেশন গুলো আছে। এবার আসেন অডিট ভাইয়া, এন্ড আদার অ্যাসুরেন্স কম্পেয়ার। হ্যাঁ বলেন। ভাইয়া ওই উপরে এক্সপেকটেশন গ্যাপের পাশে পার্টিকুলারলি সারাউন্ডিং ফ্রড ডিটেকশন, এটা আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ছিল। আচ্ছা, এখানে এটা মানে বলতেছে যখন আমাদের ফ্রড ডিটেকশন সংক্রান্ত বিষয়বস্তুগুলো থাকে তখন এক্সপেকটেশন গ্যাপটা আরো বেশি হয়। হ্যাঁ, যেমন ধরেন আহ আপনি একটা অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি করা হয়, মানে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিট করা হয়, তখন সেখানে আপনি কিসের উপর ভিত্তি করে ওপিনিয়ন দেন? ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, তাই না? হুম, আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে এটার কারণে, তাই না? জি। কিন্তু আপনি যখন এখানে লেখেন যে এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিংবা নাই, যাই লিখেন না কেন, সেই জায়গায় যদি ফ্রড, মানে আপনি যদি লেখেন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, তো ইউজাররা মনে করে কি যে এখানে সব কিছু ঠিক আছে, তাই না? হুম, এখন যদি কোনো কারণে ফ্রড হয় তাহলে এটা কি আপনি জানেন? না। আর আমাদের যে ম্যানেজমেন্ট রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা আছে সেটা কে কাকে ইস্যু করে আমরা বলছি, বা না বললেও আমরা কি জানি কে কাকে ইস্যু করে? অডিটর। ক্লায়েন্ট করে অডিটরকে। ক্লায়েন্ট করে অডিটরকে, গুড। ক্লায়েন্ট করে অডিটরকে। অডিটরকে কি ইস্যু করে? রিটেন রিপ্রেজেন্টেশন ম্যানেজমেন্ট লেটার। রিটেন রিপ্রেজেন্টেশন লেটার। কখন করে? অডিটের শেষের দিকে। কখন করে? অডিটের শেষের দিকে। শেষের দিকে, শেষ পর্যায়ে। তো এখন সেক্ষেত্রে লিখা থাকে যে আমরা এখানে কোনো ফ্রড করি নাই,
এখানে যদি কোনো ম্যাটেরিয়াল কোনো ধরনের কিছু থাকে সেটা আমরা আপনাদেরকে জানাইছি, এই সকল জিনিসগুলো লিখা থাকে, ঠিক আছে। কিন্তু যারা ইউজার তারা তো এত কিছু বুঝে না, তারা চিন্তা করে যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট হয়েছে মানেই এখানে কোনো ফ্রড নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এক্সপেকটেশন গ্যাপটা দেখা যায় আর কি, তার মানে আমি বুঝাইতেছি একটা, তারা বুঝতেছে আরেকটা। ক্লিয়ার? জি ভাই clear। আচ্ছা, এবার চলে আসেন, এবার আসি স্ট্যান্ডার্ডস রিলেটেড। তো আমরা বলছিলাম যে আমাদের অ্যাসুরেন্স অনেক ধরনের আছে, অনেক ধরনের। সো এই অনেক ধরনের অ্যাসুরেন্সের মধ্যে একটা হচ্ছে অডিট, এছাড়াও আরো অনেক ধরনের অ্যাসুরেন্স থাকতে পারে। ফর এক্সাম্পল আমাদের একটু আগে একটা উদাহরণ আমরা দিয়েছিলাম যে হচ্ছে টাকা লোন নেওয়া সংক্রান্ত বিষয়, সেখানে আমরা বলেছিলাম যে প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও দেখা হয়, সাথে প্রসপেক্টিভ ইনফরমেশনও দেখা হয়। এবার প্রসপেক্টিভ মানে কি? প্রসপেক্টিভ মানে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের একটা অনুমান। ধরেন আপনি এবছর কত টাকা সেল করছেন এখন পর্যন্ত, সেটার উপর ভিত্তি করে আগামীতে কত টাকা সেল হইতে পারে এটা আপনি ধারণা করতে পারেন না? জি পারি ভাইয়া। পারেন। সো এটাই হচ্ছে আমার প্রসপেক্টিভ ইনফরমেশন। তো এখন এটা তো আপনি ধারণা করছেন, ধারণা করলে কি সবসময় এটা সত্য হয়? না। না। এখন এটা আপনার ধারণাটা মোটামুটি ক্লোজ টু রিয়ালিটি বা এটা সত্য হতে পারে বা পসিবিলিটি আছে, এটাই কি করবে একজন অডিটরে, তিনি কি করবে অ্যাসুরেন্স দিবে যে হ্যাঁ তার এটা সত্য হইতে পারে হবে, এটা তো বলতে পারবে না, তাই না? তো তার মানে হচ্ছে এটার জন্য একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট যে স্ট্যান্ডার্ডস ফলো করবে সেটা হচ্ছে আইএসএই, যেটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, কেমন? আর হচ্ছে আমাদের প্রিভিয়াস যেগুলো আছে, প্রিভিয়াস অর্থাৎ হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানে আপনাকে যেটা আগের বছরের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেখতে বলা হয়েছে সেটার উপর যদি ওপিনিয়ন দিতে হয় তখন হচ্ছে আইসা ফলো করবে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিট। আর যখন বলবে যে, এবং সেটা হচ্ছে অডিট, এখানে দুইটা জিনিস করতে পারে, একটা হচ্ছে অডিট আর হচ্ছে রিভিউ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন রিভিউ এঙ্গেজমেন্ট আমার যদি হিস্ট্রিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে এটা কি রিভিউ হইতে পারে, অডিটও হইতে পারে। তার মানে আমার রিভিউর ক্ষেত্রে আমি হিস্ট্রিক্যাল ইনফরমেশনকে দেখি, আর অডিটের ক্ষেত্রে আমার হিস্ট্রিক্যাল ইনফরমেশনকে দেখি। আমি কি বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে এবার আসেন, যদি আমরা কি দেখি, হিস্ট্রিক্যাল। হিস্ট্রিক্যাল দেখি, এবং সেটা যদি অডিট হয় তাহলে আমাদের এই কাজগুলা করা লাগবে, ঠিক আছে। ইন্সপেকশন অফ ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনটাকে সুন্দর করে গভীরভাবে দেখা। ইন্সপেকশন অফ অ্যাসেট, এবার হচ্ছে অ্যাসেট কে দেখা। ইন্সপেকশন অফ ডকুমেন্টেশন, এটার মাধ্যমে আমরা অ্যাসার্শন বলে একটা শব্দ শুনছিলাম, আমরা কি কেউ জানি অ্যাসার্শন কি বা কি কি ধরন হইতে পারে, অ্যাসার্শন কোনগুলা বলতে পারবো? আচ্ছা আসেন, অ্যাসার্শন হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিসের উপর হয়। ধরেন নর্মালি ইনকাম স্টেটমেন্টের কিছু কিছু জিনিসের অ্যাসার্শন করতে হয়, আবার ব্যালেন্স শিটেরও করতে হয়। তো আমরা এখন অ্যাসার্শন গুলো একটু দেখবো। আসেন, এই যে এখানে দেখেন, এখানে যেটা লিখে আছে যে অ্যাসার্শন ইউজড বাই, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতেছি ভাইয়া। হ্যাঁ, এই যে এখানে যে অ্যাসার্শন গুলো বলা হচ্ছে অকারেন্স, কমপ্লিটনেস, অ্যাকিউরেসি, কাট অফ, ক্লাসিফিকেশন, প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে কিসের অ্যাসার্শন? ইনকাম স্টেটমেন্টের যে আইটেম গুলো আছে এগুলোর উপর অ্যাসার্শন করা হয়, এটা ঠিক আছে। আর এরপরে কি বলছে, assertion about account balance and related disclosure at the period end, এখানে যে হয় এগুলা কি ব্যালেন্স শিট আইটেমের উপর, ঠিক আছে। সো ইনকাম স্টেটমেন্ট আইটেমের উপর যেগুলো হয়, একটা হচ্ছে অকারেন্স। অকারেন্স কি? অকারেন্স মানে হচ্ছে কোনো একটা ট্রানজেকশন
যেটা বাস্তবে হয়েছে কিনা, ঠিক আছে? অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লিখা আছে যে ট্রানজাকশন হয়েছে, কিন্তু আসলে এটা বাস্তবে অস্তিত্ব আছে কিনা, এটা হচ্ছে অকারেন্স। কমপ্লিটনেস কি? কমপ্লিটনেস এটা মানে অকারেন্সের মাধ্যমে টেস্ট করা হয়, অকারেন্স অ্যাসারশনের মাধ্যমে। কমপ্লিটনেস অ্যাসারশনের মাধ্যমে কি করা হয়? কমপ্লিটনেস অ্যাসারশনের মাধ্যমে দেখা হয় যে কোনো একটা জিনিস বাস্তবে হয়েছে, কিন্তু সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে উল্লেখ করা হয়েছে কিনা বা এখানে অন্তর্ভুক্ত আছে কিনা, সেটা করা হয় কমপ্লিটনেস অ্যাসারশনের মাধ্যমে। অ্যাকিউরেসি অ্যাসারশনের মাধ্যমে কি দেখা হয়? অ্যামাউন্ট, আদার ডেট রিলেটিং টু রেকর্ডেড ট্রানজাকশন, মানে যেটা যখন যেভাবে হয়েছে ওইটা ঠিকভাবে রেকর্ড করা হয়েছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েটলি রেকর্ড করা হয়েছে কিনা। ধরেন আপনি জানুয়ারিটা ফেব্রুয়ারিতে বা যে সময়টা ওই সময় বা টাকার অ্যামাউন্ট এগুলো সব ঠিকঠাক আছে কিনা। কাট অফ কি? কাট অফে দেখা হয় যে ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে লেখা হয়েছে কিনা। ফর এক্সাম্পল আমরা অ্যাক্রুয়াল বেসিসে কি করি, যখন আগে ট্রানজাকশন হয় তখনই রেকর্ড করি, তাই না? সেটা না, ক্যাশ আসুক বা যাক বা যাই হোক না কেন, ট্রানজাকশন হইলেই রেকর্ড করতে হবে, তাই না? জি ভাইয়া, মানে আগে আগে আমরা লিখি ফেলি, এরপরে আগে দেখি না, ট্রানজাকশন হইলে লিখি। ট্রানজাকশন হলে, আচ্ছা হ্যাঁ। হইলে লিখি, টাকা পাওয়ার আগে পরের কথা উল্লেখ করতে পারেন, বা ট্রানজাকশন হওয়ার আগে আমরা কেমনে লিখবো, তাই না? জি, তো তার মানে যে ট্রানজাকশনটা হইছে ওইটা হওয়ার সাথে সাথে আমরা কি করতেছি, অন্তর্ভুক্ত ইনপুট করতেছি। করছি। সেটা হচ্ছে কি, অ্যাকুয়াল বেসিস। কাট অফ এর মধ্যে পড়ে। তাহলে জি, কাট অফ টেস্টিং এর মাধ্যমে দেখা হয় যে ওই ট্রানজাকশনটা এক্স্যাক্টলি ওই সময় লিখে হয়েছে কিনা। ক্লাসিফিকেশনে কি দেখা হয়, যে ট্রানজাকশন এবং ইভেন্ট হ্যাভ বিন রেকর্ডেড ইন দ্য প্রপার অ্যাকাউন্টস, যেটা যেই জায়গায় লেখার কথা, যেটা যে হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার কথা, সেটা সেই হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। আর প্রেজেন্টেশনে কি দেখা হয়, ট্রানজাকশন এবং ইভেন্টস আর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাগ্রিগেটেড অর ডিসঅ্যাগ্রিগেটেড অ্যান্ড ক্লিয়ারলি ডিসক্রাইবড, and related disclosure are relevant and understandable in the context of requirement of the applicable financial framework। অর্থাৎ যেটা যেভাবে করে প্রেজেন্ট করার কথা ছিল সেটাকে আমি ওইভাবে করেই প্রেজেন্ট করতেছি কিনা। তাহলে এগুলার মাধ্যমে আমরা অ্যাসারশন করি, যেটা হচ্ছে পিরিয়ড আন্ডার অডিট। আর একটা হচ্ছে কি, এট দ্য পিরিয়ড ইন্ড। তার মানে এটা এটা কোনগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়? এটা ইউজ করা হয় অ্যাসেট আইটেমের ক্ষেত্রে বা ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি অ্যাসেট না, মানে ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে। সেটা কি? অর্থাৎ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যেগুলো যায়। প্রথমটা হচ্ছে এক্সিস্টেন্স। এক্সিস্টেন্সের সাথে অকারেন্সের মিল আছে। এক্সিস্টেন্সে কি? অকারেন্সে ছিল ওই ট্রানজাকশনটা আসলে হয়েছে কিনা যেটা উল্লেখ করা আছে। আর এক্সিস্টেন্সের মধ্যে হচ্ছে কি, ওই অ্যাসেট বা লাইবিলিটি বা ওনার সিকিউরিটিটা অ্যাকচুয়ালি অস্তিত্ব আছে কিনা, যেটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে কি আছে, লিখে আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লিখে আছে, বাস্তবে এটার অস্তিত্ব আছে কিনা, এটার মাধ্যমে এক্সিস্টেন্স অ্যাসারশন করা হয়। রাইট এন্ড অব্লিগেশন, এটা কি? এটা হচ্ছে যে ধরেন এটার অস্তিত্ব আছে কিন্তু এটার মালিক কি ওই প্রতিষ্ঠান কিনা, এটা অ্যাসারশন করা হয় রাইট এন্ড অব্লিগেশন অ্যাসারশনের মাধ্যমে। আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো না? হ্যাঁ ভাইয়া জি। বুঝতেছি। আচ্ছা, কারো অসুবিধা হচ্ছে বুঝতে? এখানে সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? তো আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অফকোর্স জিজ্ঞেস করবেন। এবার আসুন কি কমপ্লিটনেস, এটার মধ্যে কি? এটার মধ্যে হচ্ছে ধরেন কোন একটা অ্যাসেট বাস্তবে আছে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো হচ্ছে কিনা। অর্থাৎ এমন হচ্ছে না তো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলে অ্যাসেটটা আছে, এরকম যাতে না হয়। এটা থাকলে এটা টেস্ট করা হয় কমপ্লিটনেস অ্যাসারশনের মাধ্যমে। অ্যাকিউরেসি ভ্যালুয়েশন অ্যালোকেশন, এটা হচ্ছে কি মূলত ওই জিনিসের টাকা পয়সা সংক্রান্ত বিষয়, যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে ওই জিনিসগুলো আসলে ঠিকঠাক মতো আছে নাকি বেশি অ্যামাউন্ট বা কম অ্যামাউন্ট, মানে আন্ডার স্টেটমেন্ট বা ওভার স্টেটমেন্ট বা আন্ডার ভ্যালু বা ওভার ভ্যালু করে দেখানো হচ্ছে এটা। এবার হচ্ছে ক্লাসিফিকেশন, যেটা যেখানে থাকার কথা, অ্যাসেটেরটা অ্যাসেটে, লাইবিলিটিজ এরটা লাইবিলিটিতে, ওনার্স এরটা ওনার সিকিউরিটিতে, যেটা যেখানে থাকার কথা সেটা সেখানে দেখানো হচ্ছে কিনা। আর প্রেজেন্টেশনটা কি? যেটা সেখানে প্রপারলি প্রেজেন্ট করা হচ্ছে কিনা বা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্ট করা হচ্ছে কিনা, ডিসক্রাইব করা হচ্ছে কিনা, যথেষ্ট পরিমাণ ডিসক্লোজার যদি দরকার হয় দেওয়া হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে পড়তেছে। তো এই জায়গাগুলো এখন আমরা কেন পড়ছি, এই জায়গাটা পড়ছিলাম এটা বোঝার কারণে। এই যে এখানে আমরা অডিটের ক্ষেত্রে প্রথমে যে আমরা বললাম ইন্সপেকশন অফ কি, ডকুমেন্টেশন, তো এটার মাধ্যমে কোন অ্যাসারশন কমপ্লিট হয় বলেন তো, বা কোন অ্যাসারশনের সাথে রিলেটেড? এতগুলা জিনিস যে বললাম, ডকুমেন্টেশন, ধরেন অ্যাসেট আইটেম, অ্যাসেট আইটেমের ক্ষেত্রে ডকুমেন্ট ইন্সপেকশনের মাধ্যমে কি বোঝা যায়, কোন কমপ্লিটনেস, অ্যাসারশনের সাথে কানেক্টেড? কমপ্লিটনেস, কমপ্লিটনেস না ভাইয়া। না, রাইট এন্ড অব্লিগেশন আচ্ছা, কি? রাইট অব্লিগেশন, রাইট অব্লিগেশন। রাইট এন্ড অব্লিগেশন, তাই না? আমার অ্যাসেট আছে, এখন আমি ডকুমেন্টস তার দলিল পত্র দেখবো যে আসলে এটাতে তার মালিকানায় বলছে, এটা অ্যাকচুয়ালি তার মালিকানায় কিনা। বুঝছেন?
জি জি ভাইয়া। ক্লিয়ার? এবার আসেন ইন্সপেকশন অফ অ্যাসেট, এটার মাধ্যমে কোন কোন এটা ক্যাপচার করে বলেন তো? এক্সিস্টেন্স। হ্যাঁ, এক্সিস্টেন্স, ওকে, তাই না? আপনি ধরেন এক্সিস্টেন্সের কোনো একটা অ্যাসেট আসলে বর্তমানে এক্সিস্ট করে কিনা এটা দেখার জন্য আপনি দেখবেন ওই অ্যাসেটটাকে গিয়ে চেক করবেন যে আসলে এই অ্যাসেট কি আছে নাকি নাই। ক্লিয়ার তো না? জি ভাই। আচ্ছা, এবার আসেন আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে অবজারভেশন করা, তারপরে এক্সটার্নাল কনফার্মেশন করা বাইরের মানুষের সাথে। এক্সটার্নাল কনফার্মেশনের মাধ্যমেও কিন্তু আপনি কি করতে পারেন? এক্সিস্টেন্স চেক করতে পারেন, তাই না? জি ভাই। করতে পারেন। এরপরে রিক্যালকুলেশন। রিক্যালকুলেশন মানে হচ্ছে কি? রিক্যালকুলেশন মানে হচ্ছে কোনো একটা কিছু যেটা আপনাকে মানে ক্লায়েন্ট থেকে দেওয়া হয়েছে সেটাকে পুনরায় আপনি গণনা করে দেখবেন যে ঠিক আছে কিনা। এটা হচ্ছে রিক্যালকুলেশন। এবার আসেন রিপারফরমেন্স। এখন আপনার ক্লায়েন্টের জিনিসে আস্থা কম, আপনি বলছেন ঠিক আছে আপনি যে র ডাটা দিয়ে এটা বানায় আমাকে দিছেন সেই র ডাটা আমাকে দেন, আমি নিজে আবার কাজ করে দেখবো যে অ্যাকচুয়ালি রেজাল্ট এটা হয় কিনা। আপনি নিজে প্রথম থেকে আবার কাজ করতে যাচ্ছেন। সো এটা হচ্ছে কি? রিপারফরমেন্স। এরপর হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিজার। এটা কি? এটা হচ্ছে আমার তিনটা কাজ মূলত বোঝায়। একটা হচ্ছে আমার প্রেজেন্টের সাথে মানে ক্লায়েন্টের প্রেজেন্টের সাথে ক্লায়েন্টের পাস্টের কম্প্যারিজন করা। তারপর হচ্ছে ক্লায়েন্টের প্রেজেন্টের ইনফরমেশনের সাথে ইন্ডাস্ট্রির বাকিদের কম্প্যারিজন করা। আর হচ্ছে ক্লায়েন্টের বাজেটের সাথে ক্লায়েন্টের অ্যাকচুয়ালের কম্প্যারিজন করা। তাহলে তিনটা জিনিস, তাই না? একটা হচ্ছে কি ক্লায়েন্টের প্রেজেন্টের সাথে ক্লায়েন্টের পাস্টের পাস্টের ইনফরমেশন কম্প্যারিজন। এরপরে কি এটা বিভিন্ন ধরনের রেশিও অ্যানালাইসিস এর মাধ্যমে করা হয়, হ্যাঁ, যেটা আমরা আমাদের এখানেও পড়বো, সামনে পাবো। এরপরে কি ক্লায়েন্টের ইন্ডাস্ট্রির মধ্যে এক্স্যাক্টলি ক্লায়েন্টের ইনফরমেশনের সাথে ইন্ডাস্ট্রির অন্যান্যদের ইনফরমেশনের কম্প্যারিজন করা। আর আরেকটা হচ্ছে ক্লায়েন্টের বাজেটের সাথে ক্লায়েন্টের অ্যাকচুয়ালের। অ্যাকচুয়ালের আর দেখা। এরপরে ওকে গুড। এরপর হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারি কি? ভালো করে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন কেমনে কি হয়েছে না হয়েছে। তাহলে এগুলো আপনি কিসের বেলায় করবেন? অডিটের বেলায় করবেন। কিসের বেলায়? অডিটের বলতে বেলায়। পারেন। এবার আসেন রিভিউর বেলায়। রিভিউতে কি হয়? ইনকোয়ারি হয়। ঠিক আছে, ইনকোয়ারি মানে ওই যে যেটা অডিটে একদম লাস্টে বলছি এটা রিভিউতে করা লাগে। ইনকোয়ারি করা, ভালো করে জিজ্ঞেস করা কি করতেছেন, কেমনে হয়েছে না হয়েছে এগুলা। আর হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিজার। তার মানে রিভিউর বেলা আমার কাজ কম। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা বলেন তো অডিটে কোন ধরনের লেভেল অফ অ্যাসুরেন্স প্রোভাইড করে আর রিভিউতে কোন ধরনের লেভেল অফ অ্যাসুরেন্স? ভাই রিভিউতে Audited লিমিটেড reasonable লিমিটেড or audited reasonable. আচ্ছা, তাহলে অডিটে হচ্ছে রিজনেবল, আর রিভিউতে লিমিটেড। রিভিউতে হচ্ছে লিমিটেড। তার মানে আমার এখানে আমি যদি বলি যে কোন জায়গায় আমি এভিডেন্স কম পাচ্ছি আর কোন জায়গায় বেশি পাচ্ছি। Evidence- Audited বেশি হ্যাঁ, অডিটে বেশি রিভিউতে কম। পাচ্ছি, রিভিউতে কম কম পাচ্ছি। পাচ্ছি। গুড। হ্যাঁ, এবার আসেন দ্য লাস্ট ওয়ান, সেটা কি? প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তার মানে কি আমি এটার এখানে যে তথ্যগুলা পাচ্ছি সবগুলাই কি ফিউচারে ঘটবে, এখনো ঘটে নাই। মানে এগুলো সবই অনুমান, কোনোটা কি অনুমান। আসলে হইছে সত্য? না না না। কোনোটাই তো সত্য না, সবই কি। তার মানে যখন আমরা লাস্টটা করব মানে হচ্ছে যেই স্ট্যান্ডার্ডস হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, যেটা সেই স্ট্যান্ডার্ডস অনুসারে যেগুলা করা এগুলো সব প্রসপেক্টিভ ইনফরমেশনের উপরে হয়। তার মানে ওই ইনফরমেশনের আসলে বাস্তবে ঘটেই নাই, এটা ঘটতে পারে, এটা একটা অনুমান। ঠিক আছে, সো এই জায়গাতেও কি আমি বেশি ইনফরমেশন পাবো? না। না। ইভেন না। মজার বিষয় হচ্ছে এই জায়গায় যত ইনফরমেশন আছে এগুলো আসলে কি কাল্পনিক। বাস্তবে ঘটে নাই, সব কাল্পনিক, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন ওইটার বেলা কি করতে হবে? অ্যাসেসমেন্ট অফ অ্যাজাম্পশন। তাহলে আমার যে অ্যাজাম্পশন গুলো আছে, যে কাল্পনিক তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে সেটাকে ভালো করে অ্যাসেস করতে হবে। এরপরে কি? রিকম্পিউটেশন। আমি পুনরায় গণনা করে দেখবো যদি কোনো তথ্য থাকে বা যে তথ্যগুলো আমাকে দেওয়া হয়েছে, যারা যেগুলার অ্যাসুরেন্স প্রোভাইড করতে হবে তারা তো অবশ্যই আমাকে কিছু একটা প্রিপেয়ার করে দিছে যেটার অ্যাসুরেন্স আমি প্রোভাইড করব। তো ওই প্রিপেয়ারটা কে করে দিছিল? ম্যানেজমেন্ট। না, মানে রেসপন্সিবল পার্টি, এভাবে বলেন কেমন? রেসপন্সিবিলিটি। ম্যানেজমেন্ট বললে তো এরিয়া ছোট হয়ে যায়। রেসপন্সিবল পার্টি দিছিল। সো তার মানে হচ্ছে আমার রেসপন্সিবল পার্টি আমাকে যা প্রিপেয়ার করে দিছিল সেগুলো আমি আবার গণনা করে দেখবো ঠিকঠাক আছে কিনা। তবে আমি কি এখানে রিপারফরমেন্স করতেছি? না, রিকম্পিউটেশন করতেছি। হ্যাঁ, রিপারফরমেন্স কোথায় করা হয়? যখন আমি সন্তুষ্ট না, অডিটের অডিটে। ক্ষেত্রে এটা না করতে না হয়। না, অডিটে করা হয়। জি জি জি। অডিটের ক্ষেত্রে করা হয়। এখানে সন্তুষ্ট অসন্তুষ্টের বিষয় না, এখানে তো দিছেই অল্প।
এখানে আপনাকে স্ট্যান্ডার্ডে বলে দিছে আপনি এগুলা করবেন, তাই না? জি ভাই। আচ্ছা, এবার দেখেন রিটেন রিপ্রেজেন্টেশন, এবং এখানে আপনি ম্যানেজমেন্টের থেকে মনে করে রিটেন রিপ্রেজেন্টেশনটা কালেক্ট করতে হবে, যেখানে বলা থাকবে আমরা যা দিছি এগুলা অনুমান নির্ভর হলো অনুমান নির্ভর, হিস্ট্রিক্যাল ইনফরমেশন হলে হিস্ট্রিক্যাল ইনফরমেশন, এখানে কোনো ফ্রড নেই, এ সকল বিষয়গুলো কে বলবে? রেসপন্সিবল পার্টি। রেসপন্সিবল পার্টি বলবে। গুড। তাহলে এ হচ্ছে আমাদের টোটাল কোন স্ট্যান্ডার্ডস অনুসারে কোন কোন জিনিসকে ক্যাপচার করা হয় এবং সেক্ষেত্রে আমার কাজ কি কি। এবার আসেন, for review of interim and historical financial information performed by entity's own independent auditor, সেটা দেওয়া হচ্ছে ISRE 2410 এ। তার মানে যখন বলা হবে যে আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের রিভিউটা 1 বছরের জন্য, তখন হচ্ছে ISRE 2400, ঠিক আছে? আর যখন বলবে যে এই তথ্যটা কিসের জন্য, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 7 মাসের জন্য, 9 মাসের জন্য, যাই বলেন না কেন, মানে লেস দেন 1 ইয়ার 12 মান্থ 1 ইয়ার। যদি সেটা হয়, হ্যাঁ লেস দেন 1 ইয়ার হয়, তখন সেক্ষেত্রে এটাই কি হবে? ইন্ট্রিম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হবে। আর সেটার জন্য আমার দিতে হবে কি? ISRE, মানে করতে হবে কোনটা অনুসারে, কোন স্ট্যান্ডার্ড অনুসারে? ISRE ISRE 2410। 2410, ঠিক আছে? জি। আর বলেন তো ইন্ট্রিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আইসা কত? আইসা 34। ওকে, গুড। তাই তো, আইসা না, জি ভাইয়া। সরি আইএস। আইএস 34। আইএস হ্যাঁ, কত? 34। 34, কেমন? জি ভাইয়া। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আর আছে? ওকে, ফাইন। এবার আসেন, এরপর কি হইলো, এগুলা মোটামুটি তো আচ্ছা, এবার আমাদের তো চ্যাপ্টার শেষ। আমরা তাহলে একটা কাজ করি, ইন্টারেক্টিভ 1 2 এগুলো একটু আলোচনা করি, ঠিক আছে? এবার আসেন, প্রথমে ইন্টারেক্টিভ কোশ্চেন 1 এ যাই। ইন্টারেক্টিভ কোশ্চেন 1 এ কি বলছে? বলছে যে এখানে মূলত এখানে অনেক কিছুই বলছে, আমার এখানে এত কিছু পড়ার দরকার নাই। এখানে জাস্ট একটা তথ্য দিছে, তথ্যের মধ্যে প্রধানত দিছিল যে প্রোডাকশন ওয়াজ সিভিয়ারলি ডিসরাপ্টেড ফর এ পিরিয়ড অফ 2 মাস। 2 মাসের জন্য প্রোডাকশন ডিসরাপ্টেড হয়েছে, মানে ঠিকঠাক মতো প্রোডাকশন হয় নাই। এখন এটার এঙ্গেজমেন্টটা ছিল কি? রিভিউ এঙ্গেজমেন্ট। কি ছিল? রিভিউ এঙ্গেজমেন্ট। তাহলে রিভিউ এঙ্গেজমেন্ট হইলে এখানে বলছে অ্যাডভান্টেজেস, হোয়াট অ্যাডভান্টেজ উইল দ্য ডিরেক্টর এক্সপেক্ট টু গেইন ফ্রম হ্যাভিং দিস রিপোর্ট। এই রিপোর্ট পাইলে এটার অ্যাডভান্টেজ কি? তো অ্যাডভান্টেজ আপনি কি লিখবেন? ওই যে বেনিফিট অফ অ্যাসুরেন্স ছিল, মনে আছে? জি ভাই। বেনিফিট অফ অ্যাসুরেন্স, ক্রেডিবিলিটি বাড়ে, মার্কেট প্রেজেন্স বাড়ে, ইনফরমেশনের যথাযথতা বাড়ে, এগুলো আমরা পড়ছি না আজকে জি উপরের বলছি। দিকে? হ্যাঁ, ওইটাই হচ্ছে এই যে এটা, এতটুকু, ঠিক আছে? আর যদি বলতো যে এটা কোন স্ট্যান্ডার্ড অনুসারে ফলো করা হয়েছে, তাহলে এটার উত্তর কি হইতো? ISRE standard? 2400। ISRE 2400। এখন এই হচ্ছে বিষয়। আর এখানে এখানে যদি টাইমের কথা উল্লেখ করে না দেয়, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস লিখতে হবে। যদি সেটা একটা পুরা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য হয় তাহলে 2400, আর যদি ইন্ট্রিম হয় তাহলে 2410। 10। শেষ, এটাই। আর এবার আসেন এর পরেরটা, আমরা বুঝতেছি তো না যে কোনটা কিভাবে করে লিখতে হবে, জি ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 2 নাম্বার কোশ্চেন বলছে একটা ডিরেক্টর কি বলছে, কনসার্ন অ্যাবাউট দ্য রিলায়েবিলিটি অফ দ্য usefulness of monthly financial management information that they receive. So as a result, the company's auditors have been engaged to review the system and the information it generates and to report their conclusion. এখানেও কি ছিল? রিভিউ ছিল। রিভিউ ছিল, ঠিক আছে? এখানেও রিভিউ ছিল। তো এখানে বলছে কন্ট্রাস্ট দিস অ্যাসাইনমেন্ট উইথ দ্য স্ট্যাচুটরি অডিট। এখানে এটার সাথে স্ট্যাচুটরি অডিটের পার্থক্য কি? তো আমরা যেটা বললাম যে এটার মধ্যে কি হয়, কোন লেভেলে অ্যাসুরেন্স দেয়? লিমিটেড লেভেল অ্যাসুরেন্স। না, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে রিজনেবল। লেভেল বললে তো হাই আর রিজনেবল হবে না নাকি? আচ্ছা আচ্ছা। এই যে এখানে বক্সে আসেন, হাই আর হচ্ছে মডারেট হবে। লেভেল বললে কি হবে? হাই আর আর মডারেট হবে। মডারেট হবে। টাইপ হচ্ছে রিজনেবল লিমিটেড, তাই না? তো আমরা এখানে দুইটার পার্থক্য দেখাবো। তো আমরা বলবো যে অডিটের বেলা হচ্ছে রিজনেবল, রিভিউর বেলা হচ্ছে লিমিটেড। অ্যাসুরেন্স টাইপ, অডিটের বেলায় অ্যাসুরেন্সের লেভেল হচ্ছে হাই, আর কি বলে, রিভিউর বেলায় অ্যাসুরেন্সের লেভেল Moderate. হচ্ছে মডারেট। অডিটের বেলায় ওপিনিয়ন দিতে হবে পজিটিভ ওয়ার্ডিং, রিভিউর বেলায় ওপিনিয়ন হয় নেগেটিভ Negative ওয়ার্ডিং। আর অডিটের উদাহরণ হতে পারে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের অডিট, আর উদাহরণ মানে এক্সাম্পল হতে পারে
অডিটটা, আর এখানে অডিটার, এটা তো এক্সাম্পলে দিয়েই দিছে, সো এক্সাম্পলে উল্লেখ করার দরকার না, আপনি বাকি তিনটা লিখতে হবে, কেমন? আর আমরা আইসাকেও দিতে পারি, অডিট করা হবে কোনটা অনুসারে, আইসা কত, 500, 500, আর রিভিউ করা হবে ISRE 2400, 2400 অথবা 2410। 2410, শেষ 2400 অথবা 2410। ওকে, ক্লিয়ার তো না? এটাই আমাদের পার্থক্য, বুঝছেন? এবং সেই সাথে আরো কিছু দিতে পারি আমরা, যে অডিটের যে বিষয়টা হয়, হ্যাঁ, সেটার তথ্যটা কার বরাবর দিতে হয়, ইন্টারনেট ইউজার বরাবর, তাই না? অডিটের যে, আর রিভিউ যেটা হয় সেটা ইন্টারনালি রিপোর্ট করা হয়, নর্মালি রিভিউর ক্ষেত্রে এটাই হয়ে থাকে, ঠিক আছে? সো জি এই হচ্ছে আমাদের ওভারঅল পার্থক্য, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, এবার আসেন এখানে বেনিফিট অফ অ্যান অডিট। তো এখানে কি বলছে? এখানে বলছে যে একটা কোম্পানির কথা বলা হয়েছে যেটা 2000 সালে এস্টাবলিশ হয়েছে প্রোডাক্ট বানানোর জন্য, যেটা কিনা ইউজড অ্যাজ ডিসপ্লে ইউনিট ইন দ্য রিটেল ইন্ডাস্ট্রিতে আছে। দ্য শেয়ার আর ওন্ড ইকুয়ালি বাই 2 এক্সিকিউটিভ অ্যান্ড 2 নন এক্সিকিউটিভ ডিরেক্টর। ওকে, দেন হচ্ছে যে কোম্পানির রেভিনিউ আস্তে আস্তে বাড়তেছে ওভার ফার্স্ট 2 years of trading. The result for the past year of trading indicates an operating profit margin of 15%, and the management accounts for the second year of trading indicates that this has increased by 18%. So এখানে বলতেছে যে প্রফিট মার্জিন এত ছিল, আর সেটা কিনা সেকেন্ড ইয়ারে এত। The director are currently negotiating a contract with এত টাকা দামের একটা কন্ট্রাক্ট নেগোশিয়েট করছে to supply a major retailer which has over, যাদের 100টারও বেশি আউটলেট আছে বাংলাদেশে। The company will require an increased overdraft facility to fulfill the order. তাহলে সেক্ষেত্রে কোম্পানির দরকার হচ্ছে ওভারড্রাফট ফ্যাসিলিটির দরকার, ঠিক আছে? ওভারড্রাফট ফ্যাসিলিটি মানে কি? টাকার দরকার, লোন টাকা টাইপের, ধার ঠিক নেয়, আছে? হ্যাঁ। তো এখানে হয়তোবা প্রসপেক্টিভ থাকতে পারে, এই যে যেমন আছে, এখানে দেখাই যাচ্ছে, আমরা লিখে রাখছি আগেও। লোনের কথা আসলে প্রসপেক্টিভ আসে কেন? কারণ লোন দেয়া হচ্ছে, আপনি যদি বলেন যে ভাই আপনার কাছে এখন অনেক টাকা আছে, তাহলে কি আপনার লোন লাগবে? লাগবে না। লাগবে না। তো আপনার লোন লাগতেছে মানে আপনার টাকা নাই, তাই না? জি তো আপনাকে কিসের ভিত্তিতে সে টাকা দিবে? যদি সে বুঝে যে আপনি আগামীতে এই এটা প্ল্যান ধরে আগাইলে টাকা ইনকাম করতে পারবেন, আপনার অনেক টাকা হবে, তাইলেই তো লোন দিবে। আর যদি দেখে যে টাকা হবে না বা বুঝতে না পারে টাকা হবে না, তাইলে কি আপনাকে লোন দিবে? না। আপনি হয়তো বলতে পারেন যে সে আপনার থেকে ইন্টারেস্ট পাইতেছে তাই লোন দিবে, টাকা হোক বা না হোক। তা আপনি যদি দেউলিয়া হয়ে যান, সে তো আসল টাকাই পাবে না, পাবে না। না। সো এই কারণে লোন দিতে হলে আপনার প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপর একটা অডিট করানো লাগে। তো এবার হচ্ছে দ্য ফাইন্যান্স ডিরেক্টর অফ, মানে ওই কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর বলছে একটা বিজনেস প্ল্যান বানাইছে ফর সাবমিশন অফ কোম্পানিজ ব্যাংকার ইন সাপোর্ট অফ রিকোয়েস্ট ফর এ লার্জ ওভারড্রাফট ফ্যাসিলিটি, মানে যাতে করে ওভারড্রাফট ফ্যাসিলিটি ভালো করে পায়। দি প্ল্যান ইনক্লুডস ডিটেলস অফ কোম্পানি প্রোডাকশন, ম্যানেজমেন্ট, মার্কেট, মেথড অফ অপারেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইনক্লুডস প্রফিট অ্যান্ড ক্যাশ ফ্লো ফরকাস্ট। ফরকাস্ট মানে কি? অনুমান করা। অনুমান। ফর দ্য 6 month এন্ডিং 31 ডিসেম্বর ধরুন 2022, টুগেদার মানে জাস্ট বললাম আর কি। টুগেদার উইথ, এটা লাগতেছে কিন্তু কোথায়, মানে এটা পুরোটাই কি বানাই দিতেছে আর কি, মানে 2022 পর্যন্ত দিছে। টুগেদার উইথ ডিটেলস অফ অ্যাজাম্পশন অন হুইচ ফরকাস্ট আর বেসড, এবং কিসের উপর ভিত্তি করে ফরকাস্টটা করছেন সেই অ্যাজাম্পশন গুলো এখানে থাকবে। দ্য অ্যাকাউন্টিং পলিসিস ইউজড ইন কম্পাইলিং দ্য প্রফিট ফরকাস্ট। তাহলে আমার অ্যাকাউন্টিং কিছু পলিসি ইউজ করা হচ্ছে। পাশাপাশি দ্য কোম্পানিজ ব্যাংকার রিকোয়ার দিস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হ্যাজ টু বি রিভিউড অ্যান্ড রিপোর্টেড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টেন্টস। তার মানে এখানে প্রথমত হচ্ছে আমি এখানে রিভিউ করতেছি, অডিট করতেছি না, মানে রিভিউ করা হচ্ছে এবং সেটা অনুসারে রিপোর্ট করা হচ্ছে, ঠিক আছে? সো এখানে রিভিউ বললে ভুল হবে, এখানে একদম প্রপারলি বলা হচ্ছে যে, কারণ রিভিউ বললে স্ট্যান্ডার্ড আরেকটাতে চলে যাবে, তখন সেটা আইএসআরই হয়ে যাবে। আর রিভিউ বললে তখন সেটাও হিস্ট্রিক্যালেরই হয়। সো এটাতে বলতে হবে যে ফরকাস্টের উপর অ্যাসুরেন্স প্রোভাইড করা, এটাই বলতে হবে। অলদো দ্য কোম্পানিজ রেভিনিউ ওয়াজ বিলো দ্য থ্রেশহোল্ড অফ অ্যান স্ট্যাটিউটরি অডিট। তার মানে থ্রেশহোল্ড মানে কি, আমরা বলছিলাম না সীমা, থ্রেশহোল্ড লিমিটেশন, মানে কি? সীমা মানে যেটা হইলে একটা অডিট করতে প্রতিষ্ঠানকে হবে, অডিট করা অডিট করতে দরকার হবে। হয়, ঠিক আছে? কিন্তু ওই প্রতিষ্ঠান এখনো এটার মধ্যেও কি পড়ে নাই, আসতে পড়ে নাই। ওইটার মধ্যে পড়ে নাই, কিন্তু তাও কি করতেছে, ফার্স্ট ইয়ার অফ ট্রেডিং দ্য কোম্পানি ওয়াজ রিকোয়ার্ড বাই ব্যাংকার টু হ্যাভ অ্যান অডিট অফ ইটস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন 2001-এর। ইউর ফার্ম কন্ডাক্টেড দিস, আছে এবার বলছে আপনি এটা, মানে আপনার ফার্ম এটা করবে আর কি, এবং সেটা কি করছে,
অডিটিং স্টাফ এবং একটা আনকোয়ালিফাইড রিপোর্ট ইস্যু করছে। সো আনকোয়ালিফাইড রিপোর্ট, কোয়ালিফাইড রিপোর্ট এগুলো সম্পর্কে 4টা 13 থেকে আমরা ডিটেলস বিশদভাবে পাবো। বাট এখানে আমরা নর্মাল কথায় যদি বলি আনকোয়ালিফাইড রিপোর্ট মানে হচ্ছে কি এখানে সবকিছু ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, মানে মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে। তো এখন এটার উপর ভিত্তি করে বলছে বেনিফিট অফ কি অ্যাসুরেন্স, ডিসক্রাইব দ্য বেনিফিট টু কন্টিনিউ ইটস ওভারড্রাফট ফ্যাসিলিটি টু দ্য কোম্পানি অ্যান্ড ইটস ডিরেক্টর ফ্রম হ্যাভিং অ্যান অডিট। আচ্ছা, বলছে অডিটের বেনিফিটটা কি আর কি। তো এখানে মানে অ্যাসুরেন্সের যে বেনিফিট আছে একটু আগে আমরা যেটা পড়ছি এটাই দেওয়া হবে। আর সেকেন্ড ওয়ানে বলছে কি হাউ অ্যান্ড হোয়াই দ্য লেভেল অফ অ্যাসুরেন্স প্রোভাইডেড বাই দ্য রিপোর্ট অন প্রফিট অর ক্যাশ ফ্লো ফরকাস্ট ডিফার ফ্রম। বলছে এখানে কিভাবে করে কোনটার সাথে কোনটা আমার কি লেভেল অফ অ্যাসুরেন্স প্রোভাইডেড বাই অডিটর রিপোর্ট অন অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে একটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর যে অডিট করা হয় সেটার সাথে এখানে যে প্রফিট এন্ড ক্যাশ ফ্লো ফরকাস্ট করা আছে সেটার সাথে দুইটার সাথে পার্থক্য কোথায়। তো পার্থক্যগুলো প্রথমত হচ্ছে একটা প্রসপেক্টিভ আর একটা হচ্ছে কি হিস্ট্রিক্যাল, তাই না। দ্বিতীয়ত হচ্ছে যেটা হিস্ট্রিক্যাল সেটার উপর অ্যাসুরেন্সের লেভেল কি হয়, হাই। হাই কথা বলেন না, জি জি হাই থেকে হাই আমরা পড়ে আসছি না। আর ওই যে এটার ক্ষেত্রে অ্যাসুরেন্সের লেভেল হয় কি প্রসপেক্টিভের ক্ষেত্রে মডারেট। মডারেট। এবার মডারেট টাইপ অফ অ্যাসুরেন্স যদি বলি, টাইপ অফ অ্যাসুরেন্স যেটা অডিটের ক্ষেত্রে সেটা কি টাইপ হাই। রিজনেবল রিজনেবল অডিটের ক্ষেত্রে রিজনেবল। আর টাইপ অফ অ্যাসুরেন্স রিভিউর ক্ষেত্রে লিমিটেড লিমিটেড। এর পরবর্তীতে রিভিউর ক্ষেত্রে বা প্রসপেক্টিভের ক্ষেত্রে লিমিটেডই। এবার আসেন প্রসপেক্টিভের অডিট করতে স্ট্যান্ডার্ডস কোনটা। প্রসপেক্টিভে ISRE 2400, ওকে, আর অডিটের ক্ষেত্রে ওটা হচ্ছে ISA 500। শেষ। এ হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আমরা বুঝছি তো, তাইলে এই যে এখানে যে বিষয়টা জানলাম এটা কোত্থেকে জানছি, ওই বক্স থেকে, তাই না। জি এই বক্স না, এখানে দুইটা বক্স থেকে আমরা এটার উত্তর দিছি, এই একটা বক্স আর হচ্ছে এই একটা এখানে বক্স, একটা box, জি ঠিক আছে। এখন কথা হচ্ছে চ্যাপ্টার 1 এ যত প্রশ্নই আসুক না কেন এর ভিতর থেকে আসবে, মানে আজকে আমরা যা আলোচনা করছি যত প্রশ্নই আসুক না কেন, ঠিক আছে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না চ্যাপ্টার 1 থেকে। বুঝতে পারছেন, ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন এরপরে বলছে আর একটা প্রশ্ন আছে মনে হয় না। আচ্ছা ওকে, সো আর একটা প্রশ্ন হলে আমাদের আজকের আলোচনা শেষ হয়ে যাবে। আমরা হয়তো সর্বোচ্চ আর 15 মিনিট আছি। তো বেসিক্যালি একটা প্রশ্ন জানতে চাচ্ছি, একটা রিভিউ চাচ্ছি। আপনারা তো অনেকেই চুপচাপ থাকেন, কেউ কোনো রিপ্লাই দেন না, একটু আওয়াজ দেন তো। আপনারা কি আমার কথা সবাই শুনতেছেন? জি ভাইয়া। এই 2-3 জন ছাড়া এরা মোটামুটি সবসময় উত্তর দিচ্ছে, আর বাকিরা আমরা কি শুনতে পাচ্ছি? ভাইয়া শুনতে পাচ্ছি তো। আচ্ছা ওকে ওকে। জি ভাইয়া এ শুনতে আপু পাচ্ছি। আপনার ভয়েস দেখি চেঞ্জ হয়ে গেছে। জি ভাইয়া আচ্ছা, শুনতে আচ্ছা পাচ্ছি। ভাইয়া খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখেন, তো এখন আমি জাস্ট একটা প্রশ্ন করতেছি এই টপিকটা শেষ করার আগে বা ইন্টারেক্টিভ কোশ্চেন 4 ধরার আগে। সো এটা আমাদের একটা কি ছিল, মানে চ্যারিটেবল ছিল আর কি। আজকের এটা একটা সবার জন্য উন্মুক্ত একটা সেশন ছিল যেটা আমরা সবাই করতে পারি। তা আমাদের একটু পরে 10টা 30-এ আইটি গভর্নেন্স এর উপরে একটা উন্মুক্ত সেশন থাকবে যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। হ্যাঁ, সো ওইটা আপনারা চাইলে করতে পারেন যাদের কিনা আইটি গভর্নেন্স বাকি আছে বা আইটি গভর্নেন্স দেখতে চাচ্ছেন। সো প্রশ্ন হচ্ছে আমাদের সাথে কারা কারা অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে থাকতে আগ্রহী। আমাদের যে এক্সাম প্ল্যান বা আমাদের এই সেশন আমরা কিভাবে করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা পুরো ম্যানুয়ালটাকে এভাবে করে শেষ করব, পুরো ম্যানুয়ালটাকে। হ্যাঁ, এভাবে একদম পুরো ম্যানুয়াল আমাদের এভাবে করে কি করা আছে, হাইলাইট করা আছে। আপনার কোনটা থেকে পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা অনেক কম ইম্পর্টেন্ট, এটা পুরো ম্যানুয়ালে দাগানো। সেকেন্ডলি হচ্ছে আমার এখানে যেটার পাশে এভাবে লাল রঙের দাগ দেয়া আছে, এই গাঢ় লাল চিহ্নটা আছে, পরীক্ষার আগের দিন রাতে এর বাইরে একটা শব্দ পড়ার দরকার নেই, এবং তার থেকেও কম পড়বেন। পরীক্ষার আগের দিন রাতে আরো কম, এত কিছু দরকার নেই। পরীক্ষার 1 সপ্তাহ বা 15 দিন আগে এর বাইরে পড়ার দরকার নেই, মানে এর বাইরে থেকে আসবে না পরীক্ষায়, ঠিক আছে। বাট আমরা কি করব, আমরা এর পাশাপাশি গ্রিন কালারের হাইলাইটার যেটা আছে এটাও আমরা ক্যাপচার করব, কারণ এটা আমার বোঝার জন্য দরকার। কিন্তু এর বাইরে দেখবেন আরো কিছু দাগানো লাইন আছে, যেমন এই যে এখানে কালো রঙের দাগ কিছু আছে দাগ ছাড়া, যেখানে কোনো টাচ পড়ে না, এগুলো আমার দরকারই নেই, টোটালি দরকার নেই। হ্যাঁ, আমার দরকার হচ্ছে যদি মাঝে মাঝে দরকার হয় বোঝার জন্য এটা দরকার, অথবা শুধু গ্রিন কালার পড়লেই হবে বোঝার জন্য,
আর পরীক্ষার জন্য শুধু যেটার বাম পাশে রেড কালার দেওয়া আছে এটা পড়লেই হবে। আর আমাকে জানতে হবে যে কোনটা কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, দ্যাটস ইট। তো এভাবে করে আমাদের পুরা বইটা সাজানো আছে, পুরা বই। যেমন এই যে এখানে এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল, এরপরে সরাসরি হচ্ছে এটা, মধ্যখানে গুলা লাগবে না। এরপরে আবার এই যে এগুলা চ্যাপ্টার 2 তে মোটামুটি অনেক কিছু আছে ইম্পর্টেন্টের মধ্যে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে করে পুরা বইটাকে সাজিয়েছি। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা প্রথমে ম্যানুয়ালটাকে শেষ করব। আমাদের সেকেন্ডটা হচ্ছে আমরা এর পরবর্তীতে আমরা কোশ্চেনের সলিউশন করব, যে কোনটা কিভাবে লিখতে হবে, কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আমাদের এখানে আমাদের সাথে থাকতে কারা কারা আগ্রহী একটু হ্যান্ড রেজ করেন তো। মানে যারা যারা হচ্ছে এখনো পে করি নাই, এখানে অনেকে আছে পেড স্টুডেন্ট, তাদের হাত তুলতে হবে না, নামাই ফেলেন। যারা পেমেন্ট করি নাই শুধুমাত্র তারা হ্যান্ড রেজ করেন। এখানে অনেকে আছেন যারা কিনা অলরেডি পেইড, তাদের এখানে কোনো হাত তোলা। যারা এখানে পেইড না শুধুমাত্র তারা একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ওকে, বেশ কয়েকজন দেখতে পাচ্ছি। তো আমি আবার হাত নামাই দিচ্ছি। দাদা দাদা একটু কথা বলেন। বলবো। শিওর সরি শিওর, ইন্টারাপ্ট করলাম আপনাকে। না বলেন। আমি Please. যদিও আপনার এই ক্লাসে নতুন জয়েন করলাম আজকে, হুম টাইম তো আপনি আপনি যেহেতু সরাসরি জিজ্ঞেস করলেন যে কারাগারে থাকতে আগ্রহী, আমি তো আগ্রহী আছি। এখন আপনি যদি আমাকে একটু শর্ট করে একটু বলতেন যে মানে আপনার কোর্স প্ল্যানটা কি এবং হচ্ছে গিয়ে কত পেমেন্ট করতে হয়, কয়দিন পড়ান আপনি, এটা যদি একটু ডিটেলস একটু বলতেন, মানে শর্ট করে যদি বলতেন। সরি। হ্যাঁ, শিওর শিওর। তো আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসই সপ্তাহে 2 দিন করে হবে, ঠিক আছে? সপ্তাহে 2 দিন করে হবে, যেটা হচ্ছে 2টা ইনস্টলমেন্টে পে করারও ওয়ে আছে, আবার সিঙ্গেল পেমেন্টও আছে। কেউ যদি 2টা ইনস্টলমেন্টে পে করে তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট হবে 4,000 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট হবে 4,000 টাকা। প্রথমে 4,000 টাকা দিবে, এর 1 মাস পর 4,000 টাকা দিবে, ঠিক আছে? মানে যখন আমাদের প্রায় 50% ক্লাস শেষ হয়ে যাবে তখন 4,000 টাকা দিবে। এটা গেল একটা সিস্টেম। আর আরেকটা হচ্ছে কি, কেউ যদি এট এ টাইম পে করে তাহলে হচ্ছে 6,000 টাকা, মানে একদম প্রথমে 6,000 টাকা দিবে। এটা হচ্ছে পার সাবজেক্ট, ঠিক আছে? এবার যে যেটা পড়তে চায় আর কি। আর সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, সেটা রুটিন দেওয়া হবে। ক্লাসের টাইমটা হচ্ছে নর্মালি আমাদের এখানে আহ সন্ধ্যা 7টার দিকে কেউ তো চাইলেও ক্লাস করতে পারবে না, পারবেন আপনারা? না পারবেন। দাদা অনেক পারবো না। সময় ডিফিকাল্ট। হ্যাঁ, না না ভাই অনেক পারবো না। ডিফিকাল্ট হয়, এক্স্যাক্টলি। তো না আমাদের না এখানে ভাই, রুটিন অনুসারে ঠিক আছে, জানি আমি পারবেন না, এটা জাস্ট বলার জন্য বলছি আর কি। তো সন্ধ্যা 7টা 7:30টার দিকে আমাদের এখানে সিএল এর ক্লাস হয়। হ্যাঁ, তো আমাদের এখানে পিএল এর ক্লাস গুলো হবে হচ্ছে রাত 9টায়, আর হচ্ছে রাতের 10টা 45-এ। একটা হচ্ছে 9টা থেকে 10টা 30, আর একটা হচ্ছে 10টা 45 থেকে 12টা, এরকম। তো বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো রাত 9টার দিকে হয়। বাট আজকে যেহেতু এটা আমাদের প্রথম সেশন পরীক্ষা পরবর্তীতে, সো আমরা আজকে প্রথমে অডিট দিয়ে শুরু করছি, রাতের বেলা আইটি গভর্নেন্সটা থাকবে আর কি। বাট নর্মালি আমাদের 9টার দিকে হচ্ছে ফার এফএম আর ট্যাক্স থাকবে, ঠিক আছে? এটা থাকবে কখন? রাত 9টায়, ওকে। আর রাতের 9টা থেকে 10টা 30 পর্যন্ত ফার এফএম ট্যাক্স থাকবে। আর 10টা 45 থেকে পর্যন্ত বাকিগুলো থাকবে আর কি। মানে তারপরে হচ্ছে আইটি গভর্নেন্স, তারপরে হচ্ছে কি আছে, কর্পোরেট ল, বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি, এগুলো, ঠিক আছে? এবং সেটা 12টার ভিতরে শেষ হবে, বা 12টা সর্বোচ্চ 12টা 15 আসবে যদি শেষ হতে সময় একটু লাগেও। তো এইভাবে করে আমরা জিনিসটাকে সাজিয়েছি। আর সপ্তাহে 2 দিনই হবে, এটা নিয়ে কোনো ভুল নাই। আর সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত পুরো ম্যানুয়ালটাকে এভাবে করে কমপ্লিট করো, যেভাবে যিনি প্রশ্ন করেছেন উনি কি এই মাত্রই জয়েন করেছিলেন নাকি মোটামুটি বেশ কিছুক্ষণ আগে থেকেই ছিলেন? হ্যাঁ, আমি আমি মোটামুটি 15-20 মিনিট ধরেই আছে। আপনি এখানে আচ্ছা, যে ওকে, ফাইন। কোশ্চেন গুলো শুরু করেছেন সেখান থেকে আমি দেখেছি, ভালো লেগেছে। আচ্ছা, আপনার ওয়ে অফ স্টাইল অফ লার্ন, মানে ডেলিভারি খুবই চমৎকার, ভালো লাগছে আমার কাছে। ঠিক আছে। আমাদের যদিও এটা পেজ থেকে লাইভ হয়েছে, আপনি চাইলে পুরো ক্লাসটা পেজ থেকে দেখতে পারবেন। ক্লাসটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, এখন আমার কথা মানে কথোপকথন সহ আর কি। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এভাবে করে আমরা পুরোটাকে কমপ্লিট করব। আর এটা ম্যানুয়াল কমপ্লিট করার পরে দেন হচ্ছে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। হ্যাঁ, আর সর্বশেষে আমরা আমাদের মক অ্যারেঞ্জ করব, তবে মকের জন্য আলাদা করে ফি দিতে হবে। সেটা হচ্ছে পার মক 500 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে মকের জন্য আলাদা। কেউ চাইলে মকে মানে নিজে বসতেও পারেন, আবার নাও বসতে পারেন। তবে মক বসা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে, কারণ একটা মক এক্সাম দিলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমি কত পাইতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান, এবং এটা শুধুমাত্র অডিটের জন্য না, সব বিষয়ের জন্য এটাই প্রযোজ্য। মানে আমাদের প্রফেশনাল লেভেলের সবগুলা কোর্স এভাবেই হবে, একদম সবগুলাই। এটা হচ্ছে আর কি আমাদের টোটাল কোর্স প্ল্যান।
সো আর কোনো কিছু কি জানার আছে? আর হচ্ছে আমাদের যদি আর কোনো কিছু জানারও থাকে তাহলে উপরে এ লিখা আছে এবং ব্র্যাকেটে একটা নাম্বার দেওয়া আছে, তাই না? আচ্ছা দাদা, আমরা কি আপনি সবাই দেখতে যেহেতু পাচ্ছি? আপনি হুম যেহেতু সবগুলা ক্লাসই নেন, সো সপ্তাহে 2 দিন করে অল্টারনেটিভলি প্রত্যেকটা ক্লাস এভাবে সাইক্লিং হয়। হুম অ্যাসুরেন্স হুম। ক্লাসটা কবে কবে হয় ইউজুয়ালি? আচ্ছা, আমি অ্যাসুরেন্সেরটারও ডেট বলে দিচ্ছি। রুটিন অলরেডি সেট হয়ে গেছে, বাট এখন আমরা রুটিন দিই নাই আর কি। অ্যাসুরেন্স হচ্ছে বৃহস্পতিবার রাত 10:45-এ, মানে অডিট আর বৃহস্পতিবার। কি। ওকে, হ্যাঁ, আর পরেরটা? অডিট অ্যান্ড পরের অ্যাসুরেন্স ক্লাসটা হচ্ছে জি জি মানে বৃহস্পতিবার আর কবে? রবিবারে, রবি আর হচ্ছে রবিবার, বৃহস্পতি। রবি বৃহস্পতিবার। ওকে, হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনি আমাদের আজকে রুটিন অনুসারে হবে। আজকে সম্ভবত আপনি আইটি গভর্নেন্সটাও নিবেন ক্লাস, তো সেইটা কবে হ্যাঁ, কখন হবে? সেটা হচ্ছে সোমবার আর হচ্ছে বুধবার, সেটাও সোমবার, বুধবার, 10:45-এ। সেটাও হুম। 10টা। আর এফএমটা জি, কবে হবে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে রবিবার আর হচ্ছে মঙ্গলবার রাত 9টায়। রবিবার, তার মানে হচ্ছে রবিবার অ্যাসুরেন্স এবং এফএমটা মিলে যাচ্ছে, তাই তো? না, মিললেও একসাথে হচ্ছে না তো, একটা 10:45 একটা 9টায়। হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই জিজ্ঞেস করছি, একই দিনে হবে হ্যাঁ, বাট মানে কন্টিনিউ ওইভাবে হবে। করে রুটিনে যেভাবে হবে আর কি। সো আমরা যখন রুটিনটা মোটামুটি দিয়ে দিব তখন আমরা সবাই ক্লিয়ার, বাট রুটিন মোটামুটি ফিক্স করা হয়ে গেছে। এখন আমাদের যেহেতু এটা প্রাথমিক ক্লাস বা প্রথম দিকে হচ্ছে, তাই রুটিন অনুসারে হচ্ছে না। বাট আমাদের এই এক সপ্তাহ পরবর্তীতে, অর্থাৎ আমাদের যেই 15 তারিখ পর্যন্ত বা তার পরবর্তী থেকেই 16-17 তারিখ থেকে আমরা অ্যাজ পার রুটিনই ক্লাস হবে, মানে রুটিনে যেই সাবজেক্ট লিখে আছে এক্স্যাক্টলি ওই সাবজেক্টটা ওই টাইমেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আমি হচ্ছে আর আপনার কি সঙ্গে বিষয়। আমি 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 আপনার সঙ্গে পরবর্তীতে ওয়ান টু ওয়ান আপনার সঙ্গে কথা বলে নিব, বাট প্রাইমারিলি আমি অ্যাসুরেন্স এবং এফএম দুইটা ক্লাস করতে চাই আপনার কাছে। দাদা, আচ্ছা, ওকে, জি বলুন। এফএমআর ফারে কে আছে? এফএম এ হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে আমি আর হচ্ছে সাব্বির ভাইয়া আছেন, আর ফারে সাবির হচ্ছে ভাই আমি বসছে? আর সন্দীপ দা আছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাদা, থ্যাংক ইউ। বিএসটি তে কে আছে যদি একটু বলবেন। বিএসটি তে পুরোটাই আমি আছি মোটামুটি, আর লাস্টের দিকে হয়তোবা সাব্বির ভাইয়া কিছুটা থাকতে পারে। আর আইটি তে? আইটি তে পুরোটাই আমি। আর ল? লতে লাস্টের দিকে কিছুটা সঞ্জীব দা আছে। মানে লতে হচ্ছে থিওরিটা হচ্ছে আমি দেখি, মানে বইয়ে যেই তথ্যগুলো আছে প্লাস আরো আদার্স যদি কোনো সার্কুলার বা এই সকল জিনিসপত্রগুলা, এগুলো হচ্ছে মূলত আমি দেখি। আর কিছু সার্কুলার আপডেটের বিষয় এটা দাদা দেখে, আর সাথে সাজেস্টেড অ্যান্সারের যে প্র্যাকটিস মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস এটা হচ্ছে দাদা দেখে, সঞ্জীব দা। ওকে, থ্যাংক ঠিক ইউ ভাই। আছে, সো এখানে হচ্ছে মাল্টিপল কোর্স আছে, তো এখানে কিছু কোর্সে হচ্ছে পুরোটাতে আমি আছি, আর কিছু কোর্সে হচ্ছে আরো 1-2 জন ভাই আমার সাথে আছে, এভাবে করে আর কি। মানে কিছু কোর্স হচ্ছে 2 জন মিলে কন্টিনিউ করা হবে, কিছু কোর্স একা কন্টিনিউ করা হবে, এরকম। যেমন ট্যাক্সে পুরোটাই হচ্ছে সঞ্জীব দা আছে, এরকম। আবার অডিটে পুরোটাতে আমি আছি, আইটি গভর্নেন্সে পুরোটাতে আমি আছি, এরকম। ওকে দেন, সো এখানে আমাদের আর যদি কিছু জানার থাকে কোনো ইনফরমেশন, তাহলে উপরে কোন একটা নাম্বার দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, নাম্বারটা কি দেখা যাচ্ছে জি ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিনে? আচ্ছা, 01628989565, একদম উপরে কোনায় বাম পাশে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপে নক করবেন। ঠিক আছে, যদি কোনো ইনফরমেশন জানার থাকে 1-to-1, তবে সেটা অবশ্যই দিনের বেলা, রাতের বেলা নয়। মানে দিনের বেলা যে কোনো সময় আপনি নক করে আমাকে পাবেন, কিন্তু রাতের দিকে হয়তোবা পাবেন না, কারণ আমাদের সন্ধ্যা 7:30 থেকে রাতের প্রায় 12:30 পর্যন্ত আমি ক্লাস নিতে হয়। সো এই কারণে হচ্ছে এই সময়টাতে আমি হয়তো পিক করতে পারবো না আপনার কল বা কোনো কমিউনিকেশন করতে পারবো না। বাট আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন, তো যখন আমি আমার সময় পাবো ওই সময় অনুসারে আপনাকে নক করে নিব। ওকে, এবার আসুন আমাদের 4 নাম্বার ইন্টারেক্টিভ কোশ্চেনটা। এখানে বলা হচ্ছে কি যে ইউর ফার্ম হ্যাজ বিন এঙ্গেজড টু এক্সামিন দ্য ক্যাশ ফ্লো ফরকাস্ট। সো আমাদের এখানে ক্যাশ ফ্লো ফরকাস্টের জন্য এক্সামিন করার কথা বলা হয়েছে। সো যেহেতু ফরকাস্ট, তার মানে কোন এটা করতে হবে আমাদেরকে স্ট্যান্ডার্ডস প্রসপেক্টিভ প্রসপেক্টিভ, তার মানে আইএসএই 3400। 3400। ঠিক আছে, আচ্ছা। তো প্রিপেয়ার্ড বাই দ্য ম্যানেজমেন্ট অফ a company and whose principal activity is the installation of electrical system for customer in the retail, construction and industrial sector in Bangladesh। মানে তারা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম গুলাকে
প্রোভাইড করে আর কি, ইনস্টল করে দেয়। তো এখানে বলছে অল কন্ট্রাক্টর ফিক্সড প্রাইস কাস্টমার পে 95% অন দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক and withhold 5% of the contract price up to 6 months from the date of completion in case remedial work is required। তার মানে এখানে 95% ওয়ার্ক কমপ্লিশনের সাথে সাথে টাকা দিয়ে দিবে, আর 5% হচ্ছে পরবর্তীতে যদি কোনো কারণে আফটার সেল সার্ভিস বা এগুলা দরকার হয় তখনকার সময়ের জন্য। The material and components are used are bought from a supplier who require payment within 30 days of invoice date। তার মানে ইনভয়েস ডেটের পর থেকে 30 দিনের মধ্যে তাদেরকে এটা পে করতে হয়। So as a result of a significant fall in demand for its services, the company has closed 2 of its regional depot। তার মানে যেহেতু তাদের লস হচ্ছে তাই তারা 2টা অফিস বন্ধ করে দিছে, put both premises up for sale। অর্থাৎ এর পরবর্তীতে তারা এই জিনিসটাকে সেল করে দিচ্ছে, মানে যে জায়গাতে আগে তারা বিক্রি করতো, যে অফিসগুলো ছিল, যে ডিপোগুলো ছিল, সেগুলো বিক্রি করে ফেলতেছে। ইট হ্যাজ অলসো মেড 25% অফ এমপ্লয়িজ রিডাকশন। এবং যেহেতু 2টা জায়গা বিক্রি করে দিচ্ছে তাহলে তাদের এমপ্লয়ি আর লাগতেছে না ওই 2 জায়গাতে, তাই না? সো তারা তাদের এমপ্লয়ীদেরকে কি করে দিছে, বলছে ঠিক আছে টাটা, আপনারা চলে যান, আপনাদের আর দরকার নেই। ওকে, সো এখন বলছে যে আইডেন্টিফাই দ্য স্পেসিফিক ম্যাটার ইউড কনসিডার when examining the assumption। তাহলে আপনার এখানে কি করতে হবে, অ্যাজাম্পশনের সময় কোন কোন জিনিস কনসিডার করবেন। আন্ডারলাইং দ্য রিসিপ্ট এন্ড পেমেন্ট ইনক্লুডেড ইন দ্য ক্যাশ ফ্লো ফরকাস্ট। এবার ক্যাশ ফ্লো ফরকাস্টে রিসিপ্ট পেমেন্ট সংক্রান্ত বিষয়ের দিক থেকে চিন্তা করলে, সো বেসিক্যালি আমরা এটাকে অ্যাসাম্পশনকে এক্সামিন করতে গেলে আমরা মনে রাখতে হবে যে এখানে কি সামনের দিকে টাকা অনেক বেশি ইনকাম হবে নাকি কম ইনকাম হবে, কি মনে হচ্ছে? ভাই কম ইনকাম হবে যার কারণে তো বন্ধ মনে করে হচ্ছে, দিচ্ছে, কারণ কি যেহেতু তার সেল কমে যেতেছে, সেল বন্ধ কমার করে কারণে দিচ্ছে, তো সে কি করতেছে, কোম্পানি অফ করে বন্ধ দিচ্ছে। করে দিতে চাইতেছে, তাই না? জি যদি জি, সেল বেশি হইতো, কোম্পানি ভালো করতো, তাইলে তো আর বন্ধ করতো না, না, তাই না? এর জি ভাইয়া, পরবর্তীতে হইতে পারে তাদের কোনো না কোনো, মানে এখানে আমাদের অডিটের ক্ষেত্রে অ্যান্সার করতে হবে এমন, একদম সরাসরি অ্যান্সার ডিরেক্ট লিখে দেওয়া যাবে না। এখানে বলতে হবে যে এরকম, ধরেন আপনাকে বলছে যে এটা কোনো না কোনো জায়গায় থ্রেট আছে, তো আমরা তো 6 ধরনের থ্রেট সম্পর্কে জেনে আসছি, তাই না? সেলফ ইন্টারেস্ট, সেলফ রিভিউ, অ্যাডভোকেসি, ইন্টিমিডেশন, তারপর ফ্যামিলিয়ারিটি এবং সর্বশেষ ম্যানেজমেন্ট থ্রেট। ঠিক আছে, তো এখন এই যে থ্রেট গুলো সম্পর্কে আমরা জানছি, এগুলা সেফগার্ডও আছে। তো এখন আপনাকে যখন বলা হবে যে কোন থ্রেট আছে এবং সেফগার্ড কি, তো এখন থ্রেট আছে এর মধ্যে ডিরেক্ট বলবেন না এই থ্রেট আছে, বলবেন যে এই থ্রেট থাকতে পারে, দেয়ার মে হ্যাভ সাম পসিবিলিটি অফ এই থ্রেট। মানে এখানে এই থ্রেট থাকার পসিবিলিটি আছে, ওই থ্রেট থাকার পসিবিলিটি আছে, এটা বলতে হবে। এখন যখন বলবে যে আপনাকে সেফগার্ড দিতে, বলছে সেফগার্ড দেন, তখন লিখতে হবে যে পসিবল সেফগার্ড ক্যান বি বা মে বি, অর্থাৎ এটার জন্য সম্ভাব্য সেফগার্ড হতে পারে। আপনি কিভাবে জানেন যে এক্স্যাক্টলি আপনি যা বলবেন তাই সেফগার্ড? সেটা কি বলা যায়? না, ডিরেক্টলি তো বলা যায় না। ডিরেক্টলি তো বলা যায় না। আমি কি একদম বলতে পারবো যে আমি যেটা বলছি এটাই একদম পুরো 100% অ্যাকুরেসি আছে? না। না, তো তার মানে আপনি যখন এটা বলবেন তখন সেক্ষেত্রে জিনিসটা আরো বেশি ভালো হবে, মানে আপনি সরাসরি কোনো কিছু বলবেন না, যে পসিবল সেফগার্ড হইতে পারে, তারপর দেয়ার মে হ্যাভ সাম এই ধরনের থ্রেট থাকতে পারে, এভাবে করে বলতে হবে। ঠিক আছে, এই জন্য ওকে, ভাইয়া এখানে উইল বিটা ইউজ না করে মে বিটা ইউজ করা হয় আর কি, মে বা কুড বিটা বি। ইউজ করা ভালো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে কি আসেন, তাহলে তো গেল প্রথমটা। সেকেন্ড ওয়ানে কি বলছে, এক্সপ্লেইন দ্য লেভেল অফ অ্যাসুরেন্স। তো লেভেল অফ অ্যাসুরেন্স এখানে কি হবে, লেভেল এখানে লেভেল অফ অ্যাসুরেন্স ভাইয়া ওই যেহেতু প্রসপেক্টিভে আছে তাহলে এখানে লেভেল হবে মডারেট। মডারেট, ওকে গুড, মডারেট হবে কেমন। আর এক্ষেত্রে বলছে যে দ্যাট উইল বি প্রোভাইডেড ইন ইউর অ্যাসুরেন্স রিপোর্ট অ্যাজ রেজাল্ট অফ ইউর এক্সামিনেশন। সো এখানে লেভেল অফ অ্যাসুরেন্স হবে মডারেট, এবং এছাড়াও আপনাকে যদি বলা হয় যে এটার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলতে কোন কোন জিনিস ক্যাপচার করে, তো এটা আমরা নিচে লিখে রাখছি আর কি, যে আইএসএই 3400 অনুসারে এটা করা হবে। এখানে যে তথ্য থাকবে সেটা প্রসপেক্টিভ, এখানে মডারেট লেভেলের অ্যাসুরেন্স দেওয়া হবে, টাইপ অফ অ্যাসুরেন্স হবে লিমিটেড, এবং এখানে ওপিনিয়ন হবে নেগেটিভ, ওয়ার্ডিং হবে নেগেটিভ। শেষ, ওই ক্লিয়ার তো না? দুইটা বক্সের গুলা তুলে দিছেন আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা ওইটাই তুলে দিছি। ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাইয়া, ক্লিয়ার তো? আচ্ছা, ক্লিয়ার। সো এখানে যেটা দিছি এটা হচ্ছে মূলত যদি ক্যারেক্টারিস্টিক্স জানতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা তুলে দিছি নিচে, এগুলো হবে এটার ক্যারেক্টারিস্টিক্স। আর আমরা যদি লেভেলের কথা বলি, লেভেলটা হবে এখানে মডারেট লেভেল। ঠিক আছে, ফাইন। সো এ হচ্ছে আমাদের ওভারঅল বিষয়বস্তু। তাহলে আজকের জন্য আমরা এখানে রাখতেছি।
আর আপনাদের যাদের যাদের আমাদের সাথে থাকতে আগ্রহী তারা হচ্ছে উপরে যে নাম্বারটা আছে দেখা যাচ্ছে উপরে কোনায় বাম পাশে, সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এখানে আরো বিশদ মানে আরো অনেক কিছু জানতে পারবেন যদি জানার থাকে। আর যদি কল করে থাকেন তাহলে অফকোর্স নক করে থাকলে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি আমার সময় মতো আপনাদেরকে নক করে নেব। আর যদি আমরা হচ্ছে কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে দিনের বেলা যে কোনো সময় কল করবেন, অবশ্যই সন্ধ্যা 6টা বা 7টার আগে, অর্থাৎ এর আগে সারাদিনে যে কোনো সময়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের জন্য আমরা এখানে রাখতেছি। রাতের 11টা বাজে আমাদের হচ্ছে আইটি গভর্নেন্স এর ক্লাস হবে, বা নলেজ শেয়ারিং সেশনই বলি আমি, যাতে করে আমি মনে করি যে এখানে আপনারাও কথাবার্তা বলবেন, একজন একজনের সাথে কথা বলবো, অনেক কিছু আপনারা জানবেন, অনেক কিছু আমি জানবো, তো এইভাবে করে আমরা করব। তো এই ক্ষেত্রে এই নলেজ শেয়ারিং সেশনটা রাতের 10টা 30-এ হবে আর কি। হ্যাঁ, আইটি গভর্নেন্স তো সকলকে আমন্ত্রণ থাকলো এটাতে জয়েন করার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আজকের জন্য আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।